আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি রিদিকা। আমাদের হাসনা স্টোরি চ্যানেলের সকল প্রকার গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। সাফা নিজের রুমে এসে জামা কাপড় চেঞ্জ করে। রুমের পর্দা ঠেলে আবার একবার লোকটাকে দেখে নেয়। কে এই লোক? ভারী অদ্ভুত। ঝুমা বিছানায় উবুর হয়ে শুয়ে অভির সাথে কথা বলছে। অভির চাকরি হয়েছে সেটা নিয়ে কথা হচ্ছে দুজনের মাঝে। সাফা সন্দেহ চোখে একবার চোখ বুলিয়ে বিছানায় বসে পড়ে। ঝুমা ফোন রেখে বালিশ বুকে নিয়ে উঠে বসে। সামনের চুলগুলো সরাতে সরাতে বলে, লোকটা অদ্ভুত না? সাফা অন্যমনস্ক হয়ে জবাব দেয়, এত কিছু বললাম কিন্তু কিছুই মনে করেন নাই। ব্যাপারটা অবাক করার মতো। ভাই, আমারও তেমনই লাগছে। আর আঙ্কেল হঠাৎ বাসায় কেন আনলো? মানে উনি তো কাউকে বাসায় আনে না। জানি না, বাবা আসুক তারপর না হয় জিজ্ঞেস করে নেব। ঝুমা ছোট্ট করে বলল। শারিক রুমে ঢুকতেই কপাল কুঁচকে যায় তার। সামনে চারটা চোখ অধীর আগ্রহে তার অপেক্ষায় ছিল, তা তিনি বুঝতে পেরেছে। তবে কেন তা বুঝতে না পেরেই তার এমন কপাল কুঁচকে যাওয়া। তিনি বিছানার দিকে এগোতেই সাফা আর ঝুমা সরে জায়গা করে দেয়। তিনি বসেন। মেয়ের মুখের দিকে একবার তাকিয়ে শীতল কণ্ঠে বলেন, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? সাফা সোজা হয়ে বসে, সরু চোখে তাকিয়ে বলে, বাবা, লোকটা কে? আমার ক্লায়েন্ট। কয়বার বলবো? আমার মনে হয় না। লোকটাকে কেমন রহস্যময় রহস্যময় লাগে। মনে হচ্ছে সে খুব একটা সুবিধার লোক না। শারীরিক জোরে দম নিয়ে মেয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। সাফা বোঝে না এর মানে কি। তারপর তিনি বলল, এই কয়েক দিনে কত পরিবর্তন হয়ে গেছো তুমি। আগে চঞ্চলতা, আগে সেই সাফা তুমি নেই। সাধারণ একটা লোককে এত সন্দেহ করার কি আছে বলো তো? সাফা কিছু বলে না। আসলেই তার মাঝে কত পরিবর্তন চলে এসেছে। আগের মতো সব মজা নর্মাল সাধারণ লাগে না, সব কেমন জটিল জটিল লাগে। সাফা চোখ ফিরিয়ে আবার বাবার দিকে তাকিয়ে বলে, তেমন কিছু না বাবা। লোকটাকে এত কথা শোনালাম কিন্তু কিছুই বললো না, তাই একটু সন্দেহ হচ্ছে, এই তো। সাফা চোখ নামিয়ে বলে, আমার ক্লায়েন্টও রাস্তায় মাথা ঘুরে পড়ে যেতে নিলেই সে আমাকে ধরে, সাথে বাসায় নিয়ে আসে, ব্যাস, আর কিছু না। সাফা দীর্ঘশ্বাস নিয়ে বলল। ও। সাফা তার বাবার কোলে মাথা রাখে। ঝুমাও জড়িয়ে ধরে। শারিক দুজনের মাথায় হাত বুলিয়ে গোপনে দীর্ঘশ্বাস লুকায়। তার মেয়েটা সত্যি অনেক বড় হয়ে গিয়েছে, এটা তিনি অনেক আগেই বুঝেছেন সেই রাতে। রুহি নিভ্র সামনে দাঁড়াতেই নিভ্র ভ্রু কিঞ্চিত কুচকে চোখ বাঁকিয়ে তাকায়। রুহি আরও আগ্রহ বাড়ে, কিছু বলতে যাবে তার আগে নিভ্র উঠে পড়ে। সামনে হাঁটে কিছু দূর। রুহি পেছন থেকে গলা উঁচিয়ে ডাকে, নিভ্র নীল। নিভ্র পেছনে ফিরে তাকায়, সাথে বিরক্ত মুখ, চোখে মুখে রাগ। রুহি একটু ভয় পায়, কিন্তু কিছুটা এগিয়ে বলল, আমি রুহি, আরিফের মামার মেয়ে। নিভ্র ভনিতা না করে বলল, তো আমি কি করব? রুহি বেশ অবাক। সামনে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে থাকলে কোনো ছেলের মুখ দিয়েই এমন কথা আসতে পারে এটা তার জানা ছিল না। এমনকি তার দিকে একবার তাকাচ্ছেও না, চোখ জোড়া আগে পিছে আশেপাশে ঘুরছে, স্থির দৃষ্টি দিয়ে কোনো দিকে তাকাচ্ছে না নিভ্র। রুহি এখনও তাকিয়ে আছে। যতটা সুন্দর দূর থেকে লেগেছে তার থেকে আরও বেশি সুন্দর লোকটা। আর সবুজ চোখ জোড়া তো মারাত্মক। নিভ্র রাগ লাগছে, সামনে তাকিয়ে আবার হাঁটা দেয়। এমন বহু মেয়ে তাকে দেখলেই ডাকে। সে ফিরে যদি কোনো একদিন সাফা ডেকে ওঠে, ডাক্তার সাহেব বলে, সেই আশায় একবার পেছনে তাকায় সে। রুহি দ্রুত পায়ে নিভ্রর সামনে এসে দাঁড়ায়। একটুর জন্য ধাক্কা লাগেনি। নিভ্র কপট রাগ নিয়ে বলল, চোখে দেখেন না বুঝি? ফালতু। সামনে এভাবে হুমড়ি খাওয়ার মানে কি? এখনই তো ধাক্কা লাগতো। রুহি আরও অবাক। বাকি ছেলেদের চেয়ে এর মাঝে আলাদা কিছু ব্যক্তিত্ব বৈশিষ্ট্য আছে। ছেলেরা তো সাধারণত ধাক্কাধাক্কি পছন্দ করে বলেই তার মনে হয়। আর নিভ্রনীল এভাবে দূরে থাকে, ভেরি ইন্টারেস্টিং। রুহি হালকা হেসে বলল, আপনি কি সব সময় আমার রেগে থাকেন? নিভ্র নিশ্চুপ, ফ্লোরে তার চোখ বিচরণ করছে, সাথে রাগে মাথা রিডি করছে। কারণে অকারণে তার মাথায় রাগ চড়ে বসে।
তার উপরে এইসব মেয়েকে তো তার মোটেও পছন্দ না। আরিফের বিয়েতে ঝামেলা করতে চায় না সে, তাই এভাবে দূরে থাকা। রুহি হেসে আবার বলল, আপনাকে আমি ছবিতে দেখেছি, সেই ছবিতে কিন্তু আপনি খুব সুন্দর করে হাসছিলেন। নিভ্র মাথা তুলে তাকালো, বিরক্তি নিয়ে বলল, ছবিতে অনেক কিছুই দেখা যায়, আর আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক নই, সো আউট। নিভ্র পাশ কাটিয়ে হেঁটে চলে যায়। রুহি তাকিয়ে থাকে, এত অ্যাটিটিউড, বাপরে। আরিফের বিয়ে শেষ, নিভ্রকে ধরে বেঁধে আজ অনেক দিন করে খাওয়াতে পেরেছে সবাই। নিভ্র একদম খেতে ইচ্ছে করছিল না, তবুও খেতে হয়েছে আরিফের জন্য। আরিফ মহা খুশি। রুহি সবসময় শুধু নিভ্রকে দেখে গেছে, তার নিভ্রকে ভিন গ্রহের প্রাণী মনে হচ্ছে, সবার থেকে আলাদা পার্সোনালিটি, স্টাইল। সামান্যতে এত স্টাইলিশ লাগছে। যদি পরিপাটি হয়ে আসতো তবে না জানি কি হতো। দুঃখের বিষয় তার বয়ফ্রেন্ড আছে, তা না হলে নিভ্রকে জোর করে হলেও বিয়ে করে নিত সে। কথাটা ভেবেই রুহি হাসে। রাফা ঝুম ধরে বসে আছে চেয়ারে, গভীর চিন্তায় সে মগ্ন। অভ্রর পাশে একটা চেয়ার টেনে বসে, রাফা সেদিকেও খবর নাই, সে গভীরভাবে চিন্তিত। অভ্র মুখের সামনে 2-3 বার হাত নাড়ায়, কিন্তু তাতেও রাফার মনোযোগ আকর্ষণ করতে পারল না, তাই গলা খাক খাক করে ছেড়ে উঠল। রাফা চোখ ঘুরিয়ে পাশ ফিরিয়ে তাকিয়ে একবার চোখ বুলিয়ে আবার ভাবনায় মনোযোগী হলো। অভ্র একটু অবাক হয়ে বসে থাকে। কিছু সময় বাদে রাফা নীরবতা ভেঙে বলল, ভাইয়া, একটা কথা অনেক দিন ধরে মাথায় ঘুরছে, বলবো বলবো বলে বলা হয় না। অভ্র চেয়ারের পেছনে ঠেলে বলল, তো বলে দে। রাফা সিরিয়াস ভাব নিয়ে অভ্রর দিকে তাকালো। অভ্র সিরিয়াস ভাব নিয়ে শোনার ভঙ্গি করলো। রাফা বলল, ভাইয়া, কোনো কারণে সাভার চলে যাওয়ার পেছনে আমাদের হাত নেই তো? অভ্র ভয়ার্ত চোখে রাফার দিকে তাকায়, চোখ বড় বড় করে বলে, কি যাতা বলছো? আমরা কেন দায়ী হব? আর সাফা তো বলে যায়নি, হুট করে চলে গেছে। খোঁজার কত চেষ্টা করেছি, পাচ্ছি না। সেটাই তো ভাইয়া, খুঁজে কেন পাচ্ছ না? কারণ ও নিজে থেকেই ধরা দিতে চাইছে না। আমি মিষ্টির দোকানকে যতটুকু চিনি, খুব ইমোশনাল আর একটা বাচ্চা বাচ্চা। কোনোভাবে যদি সে রাতের কথাগুলো... অভ্র আতকে উঠে কঠিন চোখে নিচের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। সে কোনোভাবে যে কথাটা কারো সামনে আনতে চায় না, তা কেন সব সময় তার সামনে তুলে ধরা হয়। ভালোবাসে সে, একতরফা ভালোবাসা, সব তো নিজের মাঝেই লুকিয়ে রাখতে চায় সে, কিছুতেই কারো সামনে আনতে চায় না। আর যে ভয়ে চায় না সেটা তো নিভ্র। সে কিছুতেই নিভ্রর কষ্ট দেখতে পারবে না। নিভ্র যদি জানে সেও সাফাকে ভালোবাসে, তাহলে খুব কষ্ট পাবে, কিন্তু নিজের অজান্তে সে নিভ্রকে কষ্ট দিচ্ছে। এটা যদি সত্যি হয় তাহলে অভ্র নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। কথাগুলো ভেবে অভ্র মাথা ভার হয়ে আসে। রাফা অভ্র দিকে তাকিয়ে করুণ সুরে বলে, সাফা যদি আমাদের কারণেই চলে যায়, তবে নিজেদেরকে কখনো ক্ষমা করতে পারবো না ভাইয়া। অভ্র মাথা তুলে রাফার দিকে তাকায়, তারপর বলল, এটা হতে পারে না। সেই দিন আশেপাশে কেউ ছিল না, আর অনেক রাত ছিল, সবাই ঘুমিয়ে পড়ছিল, তাই বাদ দিয়ে এটা হবে না। রাফা বুঝতে পারে অভ্রর মনে অপরাধ বোধ কাজ করছে। সে কিছুতেই এমন একটা ঘটনার কারণ হতে চায় না যেখানে সে নিজের আবেগ অনুভূতি সব লুকিয়ে রেখেছে। কষ্টে যখন বুক ভার হয় তখনই ডায়েরি লেখে। সেদিনের পর তো ডায়েরিটাও পুড়িয়ে দিয়েছে সে। নিজের কষ্ট নিজের মাঝে রাখতে চায়। ভালোবাসা আর মানুষ পেল না, কথাটা বহুবার নিজেকে করা হয়েছে, কিন্তু ভালোবাসা তো হুট করেই হয়, এতে কারো হাত থাকে না। ঘটা করে তো প্রেম করা যায়, কিন্তু ভালোবাসা যায় না। নিভ্র রাস্তার পাশ ঘেঁষে হাঁটছে, অন্ধকার আকাশ, চারিদিকে রাস্তার লাইট জ্বলছে। নিভ্র কিছু সময় আকাশের দিকে তাকিয়ে থাকে, আবার কিছু সময় রাস্তার লাইটগুলোর দিকে। তার জীবনটা আকাশের মতো হয়ে আছে, অন্ধকার, কিন্তু একসময় এক ঝাঁক আলো, আনন্দ, খুশি নিয়ে এসেছিল সাফা। জোনাকি পোকা যেমন নিজের সাথে আলো নিয়ে চলে যায়, সাফাও ঠিক একইভাবে আলোগুলো তার জীবন থেকে নিয়ে গেছে। রাস্তার পাশে হাওয়াই মিঠাইওয়ালার থেকে নিভ্র অনেকগুলো হাওয়াই মিঠাই কিনে নিল। সাদা রং এরগুলো সাফার খুব প্রিয় ছিল। হালকা গোলাপিগুলো তার ভালো লাগতো না, সাদাটাই তার ভালো লাগতো। মিষ্টি মিষ্টি কিউট মেঘ বলে ডাকতো এদের, সাদা সাদা মেঘের মতো দেখতে। নিভ্র প্যাকেটগুলোর দিকে তাকিয়ে হাসে, বুকে ব্যথা হয় ভয়ঙ্কর ভাবে। মনে হচ্ছে সব পুড়ে ছাই হয়ে গেছে, আসলেই সব পুড়ে ছাই হয়ে গেছে এতদিনে।
আর কিছুই অবশিষ্ট নেই তার মাঝে। তার নিজেকে মানুষ মনে হয় না এখন আর। কেমন জানি তার নিজেকে প্রাণহীন বস্তু মনে হয়। মন ভালো তো দুনিয়া ভালো, মনে শান্তি নেই তো দুনিয়াটা বিষণ্ণ লাগে, সব এলোমেলো লাগে। নিভ্র রাস্তায় বসে পড়ে। অভ্র পাশে লুকিয়েছিল। নিভ্রর শারীরিক অবস্থা ভালো না, এভাবে তাকে একা ছাড়াও ঠিক না, তাই তো লুকিয়ে নিভ্রর পেছনে পেছনে এসেছে সে। নিভ্রকে এভাবে বসতে দেখে অভ্র একটু দৌড়ে সামনে এসে দাঁড়ায়। নিভ্র মাথা তুলে তাকায়, আবার মাথা নামিয়ে নিচের দিকে তাকিয়ে বলে, আবার চলে আসলি তো, আর কোনো কাজ নেই আমি ছাড়া? অভ্র নিভ্রর পাশে ফুটপাতে বসে। নিভ্র হাতের দিকে তাকিয়ে বলল, তুই বাচ্চাদের মতো এগুলো কবে থেকে খাস? নিভ্র হাতের দিকে তাকিয়ে হেসে বলল, আগে যেটা প্রশ্ন করলাম সেটার উত্তর দে, তোর আর কোনো কাজ নেই নাকি? না, তুই আমার সবচাইতে বড় কাজ, তুই ড্রাঙ্ক। অভ্র কঠিন গলা। নিভ্র ভাবলেহীনভাবে বলল, তো? অভ্র কিছু বলল না। নিভ্র নিজেই বলল, এগুলো সাফার খুব প্রিয় ছিল জানোস, ওর সাথে এই রাস্তা দিয়ে হেঁটেছিলাম, কত দূর হাঁটাইছে কি বলবো, কিন্তু আমার একটু বিরক্ত লাগে নাই, উল্টো এত ভালো লাগছে কি বলবো। বেস্ট টাইমগুলোর মধ্যে ওটাও একটা রাত ছিল। রাত বললে ভুল হবে, গোধূলি লগ্ন ছিল। সেদিন বৃষ্টিতে ভিজে দৌড়ে পালিয়েছিলাম ওর হাত ধরে। নিভ্র শব্দ করে হেসে ফেলে। অভ্র প্রতিবারের মতো অপলক তাকিয়ে থাকে সে হাসির দিকে। অভ্র নিভ্র হাত টেনে ধরে, টানতে টানতে বলে, তোর কি গাড়ির অভাব? না তো, তাহলে হাঁটার কি প্রয়োজন? প্রায় এক রাস্তায় হাঁটস। নিভ্র হাত ছাড়িয়ে বলে, এই রাস্তা, রিক্সা, নদীর পার, বাগান, এগুলো আমাকে সাফার উপস্থিতি জানান দেয়। জানোস, রাস্তা দিয়ে যখন হাঁটি মনে হয় আমার বাপাশে সাফাই থাকে, হাতটা ধরে আপন মনে হাঁটে সে, নিজে নিজেই বক বক করে। একটা সময় না চাইতেই শুনতে হতো, আর এখন মনে প্রাণে চাই ওর একটু কথা শুনতে, কিন্তু কি কপাল, পারি না। রিক্সার বাম পাশটাও ওর জন্য রাখি। এখন আর গাড়ি ভালো লাগে না, রিক্সা ভালো লাগে। বাগানের পিছনের দেয়ালটা ভালো লাগে, সেই কদম গাছ, সাদা গোলাপ ফুল, এগুলো ভালো লাগে। মনে হয় সাফা আশেপাশে আছে। আমার তো হসপিটালের সেই সিটটাও ভালো লাগে, নিজের অ্যাপ্রনটাও ভালো লাগে, গায়ে জড়িয়েছিল সে। অভ্র বসে পড়ে আবার। বুঝতে পেরেছে আজ বেশি খেয়ে ফেলেছে। এখন তার সব জুড়ে সাফা আর সাফার স্মৃতি থাকবে। শুধু সাফাময় নিভ্র। নিভ্র বক বক করেই চলেছে, অভ্র শুধু শুনে। সাফার প্রতি তার ভালোবাসা থাকলেও নিভ্রর কাছে তা কিছুই না। কত ভালোবাসে নিভ্র সাফাকে, সব উজাড় করে ভালোবাসে। এতটা ভালো সে নিজেও বাঁচতে পারতো না, এতটা উন্মাদ কেউ হতেও পারতো না নিভ্রর মতো। এতটা কেয়ার, এতটা আবেগ অনুভূতি নিভ্র ছাড়া আর কারো নেই বলেই অভ্রর মনে হয়। অভ্র আকাশের দিকে তাকায়, শুদ্ধ মনে দোয়া করে নিভ্রর সাফারানি যাতে তার কাছে ফিরে আসে। আর না আসলে অভ্র কিছুক্ষণ থেকে শব্দ করে বলে, না আসলে আপনি মিলিয়ে দেন, কাছে নিয়ে আসেন, তাহলেই তো হয়। নিভ্র এদিকে মনোযোগ নেই। সে তার চিন্তা ভাবনার কথা সব শুধু সাফার সাথে কাটানো স্মৃতিকে বেঁধে রেখেছে। তার অস্তিত্বেও সাফা লুকিয়ে। নিস্তব্ধ রাস্তায় দু ভাইয়ের দীর্ঘশ্বাসের আনাগোনা। দীর্ঘশ্বাসের সাথে মিলিয়ে যাচ্ছে নিভ্রর অস্পষ্ট ভালোবাসার কথা, কত আবেগ আর অনুভূতির আর্তনাদ। সময় প্রবাহমান, দিন যায়, মাস যায়, নিজ গতিতে সময় নিজের মতো যায়। সকাল বিকাল রাতের মতোই গ্রীষ্ম যায়, বর্ষা যায়, হেমন্ত শীত বসন্ত পেরিয়ে আবার গ্রীষ্ম বর্ষার আগমন ঘটে। সবকিছুর পরিবর্তন হয়ে যায়, সময় মাস ঋতু, কিন্তু মন নামক বস্তুর কোনো পরিবর্তন হয় না। বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে। সাফাকে হারিয়ে চৌধুরী বাড়ি আসলেই ইট পাথরের বাড়ি হয়ে গেছে, এতে প্রাণ নেই। নিভ্র নিজের খাটে উপর হয়ে শুয়ে আছে। আজ 2 বছর 5 মাস সাফাকে খুঁজছে সে। নিভ্র অঙ্কে অনেক ভালো, কথাটা ভেবেই তার ভালো লাগে। সে প্রতি সেকেন্ড মিনিট ঘন্টা হিসাব রাখতে পারে। সাফা হারিয়ে যাওয়ার পর থেকে সে সব হিসাব করে রেখেছে, পেলেই শোধ নেবে। কথাটা নিভ্রর অবাধ্য মন বলে। ক্লান্ত তার শরীর, কিন্তু মন প্রতি সকালের মতোই সতেজ হয়ে ওঠে, নতুন সূর্যের সাথে নতুনভাবে সাফাকে খোঁজার জন্য। বৃষ্টির মাত্রা বাড়ে প্রবল। বৃষ্টির ঝাপটানি এসে জানালা দিয়ে নিভ্রর খালি গায়ের উপর পড়ে। খালি গায়ে ট্রাউজার করে শুয়ে আছে সে। ভিজে গেছে পিঠ, বিছানা, এতেও তার ভাবান্তর হলো না। সে নিজের মতো শুয়ে আছে। আজ 2 দিন পরেও তার ঘুম হয়েছে। বিছানার পাশেই মুইয়ে যাওয়া সিগারেটের অর্ধেক পড়ে আছে ছাই।
অগোছালো রুম, ছবি, রং, পেন্টিং সব ছড়িয়ে ছিটিয়ে আছে। কেউ আসে না এই রুমে। নিভ্র ছন্ন ছাড়া জীবনে সে কাউকে দেখতে চায় না, আসলেই বের করে দেয় সে। হুমায়ুন আহমেদের সব বই নিভ্র দুবার করে পড়ে ফেলেছে। সাফার কেন এত প্রিয় ছিল তিনি সেটা খোঁজার জন্য। হার্ট আগের তুলনায় আরও দুর্বল হয়ে পড়েছে তার। এখন 1-2 ঘন্টা তার ক্লান্ত লাগে। খাবার খায় না, মদ সিগারেট একবার খাবে না বলেও খায়। মাতাল হয়ে পড়ে থাকতে তার ভালো লাগে, মনে হয় কষ্ট একটু কমেছে। কিন্তু সাফাকে ভুলে না সে, 1 সেকেন্ডের জন্যও না। অভ্র নিভ্রর পাশে বসে সব দেখে, বাধা দেয়, কিন্তু নিভ্রর মতোই চলে। বিছানার পাশে ফোনটা অনবরত বেজেই চলেছে। নিভ্র ঝিমঝিমে চোখে একবার চেয়েও ওঠে না। হাত পা সব কেমন ব্যথা হয়ে আছে, সব ভার ভার লাগছে। শরীর ইদানিং কাজ করতে চায় না, কেমন ক্লান্ত ক্লান্ত সব। নিভ্র পেছন থেকে সামনে মুড়ে শোয়। বৃষ্টির আবদ্ধ ফোঁটা তার চোখে মুখে পড়ে। বৃষ্টি হচ্ছে কথাটা ভেবেই নিভ্র সর্বশক্তি কাজে লাগিয়ে উঠে বসে। সে ভিজবে। সাফার খুব প্রিয় বৃষ্টি। কদম তলায় যাবে, একগুচ্ছ কদম হাতে আবার সাফার অপেক্ষা করবে, বলবে একগুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে। বসা অবস্থায় বুকে হাত দেয়। ব্যথা খুব বুকে, আজকাল ব্যথাটা অনেকটাই বেশি। নিভ্র বিছানা থেকে নামতে যাবে তার আগেই ফোনটা আবার বেজে ওঠে। নিভ্র ফোনটা রিসিভ করে, জানে আজও ওর নিরাশ হবে, তবুও ধরে। যদি কোনো দিন ভালো খবর আসে সে আশায় সে আজও বেঁচে আছে। নিভ্র দুর্বল গলায় বলল, হ্যালো, কে? ওপাশ থেকে কেউ উত্তেজিত হয়ে বলল, আপনি নিব্রনীল? নিভ্র আগের মতোই বলল, কার ফোনে কল দিয়েছেন জানেন না? আর না জানলে দেন কার? আপনাদের রং তামাশা দেখার জন্য সবার সময় হয় না। ডিসগাস্টিং। নিভ্র বিরক্তি নিয়ে কল কাটতে যাবে তার আগেই লোকটা চেঁচিয়ে বলল, আরে ভাই রাগেন কেন? কথাটা গুরুত্বপূর্ণ। কত কষ্ট করে আপনার নাম্বার জোগাড় করছি জানেন? কত খুঁজে খুঁজে বের করতে হয়েছে। এটা খুঁজতে আমার কত মাস লেগেছে জানেন? আপনি জানবেন কেমনে? আমিই বলি। আচ্ছা থাক, আগে আসল কথাটা বলি। নিভ্র রাগমাখা গলায় বলে, হ্যাঁ, আজাইরা কথা না বলে আসলটাই বলেন। আমারও তো সময় নাই। বৃষ্টি যে কোনো সময় থেমে যাবে। যদি আপনার কথা শেষ হতে হতে বৃষ্টি থেমে যায় তাহলে আপনাকে কি করব আমি নিজেও জানি না। যেখানেই থাকেন খুঁজে এনে তারপর বোঝাবো আমি কে। ভারী অবাক হওয়া গলার বিপরীত পাশে লোকটি বলল, বাপরে, আপনি বহুত ডেঞ্জারাস মানুষ। থাক, আগে বলে ফেলি। অনেকদিন আগে আপনি হারানো বিজ্ঞাপন দিয়েছিলেন, সাথে ছবি টেপ কিছু। নিভ্র চমকে ওঠে। মুহূর্তেই সব ক্লান্তি অবসান ঘটে। বুকের ব্যথা গায়েব হয়ে যায়, সাথে হৃৎপিণ্ডের শব্দের গতি বাড়ে। নিভ্র কাপা গলায় বলল, অনেক বিজ্ঞাপনই তো দিয়েছি, এখন আপনি কোনটার কথা বলছেন? আচ্ছা সেসব রাখেন, যাকে খুঁজছিলাম না, মানে বিজ্ঞাপনে তার নাম ছিল না? নিভ্র আর বলতে পারল না, গলা কাঁপছে তার প্রচন্ড। এতগুলো দিন এই প্রথম কেউ বিজ্ঞাপনের কথা বলে এভাবে কল দিয়েছে। নিভ্র সারা শরীর রীতিমতো কাঁপছে। লোকটাও কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। এভাবে কারো গলা কাঁপতে ফোনের মধ্যে তার অনুভূতি হয় নাই। তাই সেও একটু অবাক হয়ে নিভ্রর চাপা কণ্ঠ শুনছে। নিভ্র আবারও বলল, কি হয়েছে বলেন ভাই? লোকটা হতবাক। লোকটা গলা এত সুন্দর, কিন্তু প্রথমে কেমন ঝাঁঝালো শোনাচ্ছিল। লোকটা নিজেকে সামলে বলল, সাফা নামের কোনো মেয়ের কথা বলা হয়েছিল সেখানে, রাইট? নিভ্র দ্রুত বলল, মেয়েটার খোঁজ নিতে পারবো, মানে তাকে আমি দেখেছি। সে এখন কোথায় থাকে তাও বলতে পারবো। আপনি কি এখনো তাকে খুঁজছেন? তাহলে তো ভালোই। মেয়েটাকে আমি নিজের চোখে দেখেছি এবং তার বাড়ির ঠিকানাও জানি। নিভ্র সম্পূর্ণ শরীর ঝংকার লাগার মতো কেঁপে ওঠে। হাত পা ঠান্ডা হয়ে ওঠে, কলিজায় শীতল বাতাস প্রবাহ হয়। তাহলে কি এতদিনে সে খুঁজে পাবে তার সাফারানিকে? কথাটা ভাবতেই তার দুনিয়া আবার আগের মতো খুশিতে থই থই করে ওঠে। নিভ্র চোখ দিয়ে খুশিতেই অশ্রু গড়িয়ে পড়ে। নিভ্র হৃৎপিণ্ডে সব রগ যেন শিরশির করে ওঠে, পাজরে পাজরে বাড়ি খায়। রন্ধে রন্ধে শিহরণ বয়ে যায়। উত্তেজনা, আবেগে, খুশিতে সে কিছুই বলতে পারে না। কি করবে সে ভেবেই পাচ্ছে না। যদি ছুটে এখনই যাওয়া যায়। নিভ্র আবেগে শব্দ করে কেঁদে ওঠে। বিপরীত প্রান্তের লোক মহা অবাক। একটা লোক এভাবে হারিয়ে যাওয়ার মানুষের জন্য মরিয়া হয়ে উঠতে পারে তার জানা ছিল না। এতটা মরিয়া হয়ে যে উঠতে পারে তার অনুভূতি, আবেগ, ভালোবাসা কতটুকু ভাবতেই সে মনে মনে ঠিক করে এই ব্যক্তিকে সরাসরি দেখবে এবং যাকে মরিয়া হয়ে খুঁজছে তার সাথেই দেখবে, মিলিয়ে দেবে এদের। ইনশাআল্লাহ সে এটাই করবে।
ফোনে সামান্য মোবাইলে যার আবেগ এভাবে প্রকাশ পাচ্ছে তার বাস্তব রিয়েলিটি কেমন হবে লোকটি ভেবে পায় না। অনেক সময় পরে নিভ্র নিজেকে সামনে আটকে আসা গলায় বলল, কোথায় আমার সাফারানি? লোকটা যেন আরো একবার ছাটকা খায়। এত সুন্দর করে কেউ ডাকতে পারে তার জানা ছিল না, তাই দ্রুত গতিতে বলল, কক্সবাজারে। আমি আপনাকে বাড়ির ঠিকানা মেসেজে দিচ্ছি। নিভ্রর প্রাণ আত্মায় থেমে গেছে। উত্তেজিত গলায় সে বলল, প্লিজ তাড়াতাড়ি দেন, আর আপনার যা চাই বলেন। কত টাকা চাই তাও বলেন, আমি দেব। যা চাই তাই দেব। লোকটা এবার হাসলো। নিভ্র উত্তেজিত গলায় শুনে তার অদ্ভুতভাবে আগ্রহের মাত্রা বাড়ছে। লোকটা আবার হেসে বলল, আমার কিছুই লাগবে না, তবে আপনার সাথে দেখা করার ইচ্ছে প্রবল। আর নিভ্র বাকিটুকু বলতে না দিয়ে নিজেই বলে উঠে, অবশ্যই ভাই, আপনি যা চাইবেন তাই দেব। এখন রাখি, আমার বের হতে হবে। নিভ্র ফোন রেখে দিল। খালি গায়ে উঠে দৌড়ে ছাদে চলে গেল। সারা শরীর ভিজে চুপচুপ হয়ে গেছে, পিঠ বুক সব ভিজে গেছে, মুখে একটানা হাসি লেগেই আছে। নিভ্র দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নামতেই 2-3টা হোঁচট খায়। পায়ের বৃদ্ধা আঙ্গুল হালকা ছিলে যায়, রক্ত পড়ে টিপ টিপ করে, কিন্তু সেদিকে তার বিন্দুমাত্র চিনতে নেই। সে এই মুহূর্তে কক্সবাজার যাবে, তার মাথা কাজই করছে না। পরনে কালো ট্রাউজার, এটা পরেই সে নেমে এসেছে। বাড়ির সবাই নিচে বসেছিল, আজ কেউ কাজে যায় নাই। সবার আলোচনার নাম নিভ্র। ইফতেখার চায়ের কাপে মাহবুব চৌধুরীর দিকে এগিয়ে দিতেই ধাপ ধাপ পায়ে শব্দে তিনি পেছনে তাকায়। নিভ্র উম্মাদের মতো ছুটে নামছে। ইফতেখার ছেলেকে এভাবে দেখে চায়ের কাপটা হাত থেকে পড়ে যায়, শব্দ হয় ঠাস। কিন্তু সেদিকে কারো মনোযোগ নেই। সবাই চোখ উঠিয়ে নিভ্রকে দেখে। খালি গায়ে খালি পায়ে নিভ্র এভাবে কোথায় যাচ্ছে? নিভ্র দ্রুত হেঁটে দরজার দিকে যেতেই অভ্র দৌড়ে আসে, নিভ্রকে টেনে ধরে। নিভ্র মুখে চিরচেনা সেই হাসি দেখে সবাই একবেলা ঝাটকা খায়। অভ্র উদ্বেগের সাথে বলল, কোথায় যাচ্ছিস নিভ্র? তাও এভাবে? জামা কই, জুতা কই? এলোমেলো কেন তুই? কি হয়েছে বলবি? নিভ্র হেসে ফেলে। শব্দ করে হেসে অভ্রর কাজ চাপড়ে বলল, সাফা। উত্তেজনায় নিভ্রর কথা আটকে আসে বারবার। সাফার নাম শুনে সবাই দাঁড়িয়ে পড়েছে প্রায়। নিভ্র চোখ বুজে শ্বাস নেই, চেঁচিয়ে বলে, আমার সাফা কক্সবাজারে ভাই, ওকে পেয়ে গেছি, ওকে পেয়েছি। অভ্রসহ বাড়ির সবাই বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে, সবার মুখে হাসির রেখা। নিভ্র এই অবস্থায় আবার বেরিয়ে যেতে নেয়। অভ্র হাত টেনে বলে, ভাই আমিও যাব। তার আগে তোর জামা ঠিক কর। খালি গায়ে রাস্তায় বের হলে জনগণ পাগল বলবে, আর তা না হলে ছেলেমেয়েরা নতুন স্টাইল বলে নিজেদের গুলোই খুলে ফেলবে। যা উপরে, আগে রেডি হ, আমি বিমানের টিকিট কাটিয়ে। নিভ্র সাথে সাথে জবাব দেয়, না, বাসে করে যাব। সবাই নিভ্রর দিকে এগিয়ে আসে। অভ্র বুঝতে পেরেছে নিভ্র এখন যা মন চায় তাই করবে, তাই অভ্র রাজি হয়ে যায়। নিভ্রর দিকে তাকিয়ে বলে, ঠিক আছে তাই হবে, উপরে যা, জামা পরে আয়, গোসল করিস, যা। নিভ্র একটা মিনিটও অপচয় করতে ইচ্ছে করছে না, সে যেতেও চাইছে না, তবুও যেতে হবে। এভাবে তো আর সাফার কাছে যাওয়া যাবে না। নিভ্র মুখে হাসি ঝুলিয়ে উপরে উঠে যায়। অভ্র নিচের সবাইকে বুঝিয়ে আলাদাভাবে যেতে বলে। আরিফ কল করেছে নিভ্রকে। আরিফকে সব বলতেই সেও যাবে বলে বায়না ধরে। সে যাবেই, তাই তাকেও সঙ্গে নেওয়া হচ্ছে। তবে অভ্রকে আসতে নিষেধ করা হয়েছে, বাকিদের নিয়ে সে যাবে। বাস স্ট্যান্ডে এসে আরিফ 2টো টিকিট নিয়েছে, কিন্তু নিভ্র আবার একটা নিয়েছে। আরিফ মহা অবাক নিভ্রর কাণ্ডে, হাঁ করে তাকিয়ে আছে নিভ্রর দিকে। নিভ্র কপাল কুঁচকে প্রশ্ন করে, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? আরিফ বাসের দিকে যেতে যেতেই বলে, স্যার আমার তো 2 জন, কিন্তু টিকিট কেন 3টে? তুমি আলাদা বসবে, আমার বাম পাশ খালি থাকবে। সাফার সাথে লাস্টবার বাসে করে যখন সিলেট গিয়েছিলাম তখন ও আমার বাম পাশেই বসেছে, ওর জায়গা কাউকে দেওয়া যাবে না। আরিফ অবাক হয়ে তাকিয়ে থাকে। সাফার উপস্থিতি না থেকেও তার পাওনা জায়গাগুলো সব দখল করে আছে। আরিফ মনে মনে ভাবে, জানি না সাফা কতটুকু বদলেছে, কিন্তু যা রেখে গেছে, যেভাবে রেখে গেছে সব আগের মতোই রেখেছে নিভ্র। তবে পরিবর্তন করেছে নিজেকে। আগে যতটুকু ভালোবাসতো এখন এর চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসে। আরিফের গভীর থেকে কিছু দীর্ঘশ্বাস বেরিয়ে আসে।
বাসের দুই পাশে, এক পাশে আরিফ, অপর পাশে নিভ্রর বাম পাশটা খালি। নিভ্র সেদিকে তাকিয়ে আছে, মনে হয় সাফার ছায়া তার পাশেই। নিভ্র সব কিছু যেন অদ্ভুতভাবে পাল্টে গেছে। কাল পর্যন্ত যেখানে তার সব ধোঁয়াশা ছিল, ছন্ন ছাড়া জীবন ছিল, এলোমেলো দুনিয়া ছিল, সব হঠাৎ করে ফুটন্ত তাজা গোলাপের মতো সতেজ, সুন্দর আর আনন্দময় হয়ে উঠেছে। নিভ্র নিজের বাম হাত বাড়িয়ে সিট ছুঁয়ে দেয়। মনে হয় সাফার অস্তিত্ব রয়েছে এখানে। এই বুঝি সাফা ঘুমের মাঝে তার বাহুতে নিজের জায়গা করে নিবে, এই বুঝি তার বুকে ঝুঁকে পড়বে। নিভ্র কথাগুলো ভেবেই আনমনে হাসে। নিভ্র সিটের পিছনে মাথা রাখে, হেলান দিয়ে ক্লান্ত শরীর এলিয়ে দেয়। আরিফের মহা বিপদ। পাশে বসেছে এক মেয়ে। নীলা জানতে পারলে তাকে কিভাবে খুশি করবে তা ভেবেই আরিফের মাথায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। আজ একটুও বাসের সিট হেলান দিতে পারবে না। হেলান দিলেই যদি এই মেয়ের কাঁধে পড়ে তাহলে জীবন শেষ। মেয়েটা বারবার তার দিকে তাকাচ্ছে, একটু এগিয়ে এসেও পাশ ঘেঁষছে। আরিফের একদম কাছে আসতেই আরিফ হালকা কঠিন গলায় বলে, আমার বউয়ের নাম নীলা, অনেক সুন্দরী। আপনার মতো তার একজন বোন আছে, আমারও এখন ছোট বোন। সে দেখলে একদম এক। আপনি চাইলে আমাকেও ভাই রাখতে পারেন। মেয়েটা আশ্চর্যজনকভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকে আরিফের দিকে, তারপর সরে গিয়ে জায়গা খালি করে। আরিফ তো মহা খুশি, মনে মনে নিজের গুণগান গাওয়ার শুরু করে। কত বুদ্ধি তার, আহ কি বুদ্ধি। মুখ বাঁকিয়ে নিভ্রের দিকে তাকিয়ে দেখে সে গভীরভাবে চোখের উপর ফোন ধরে রেখেছে, মানে সাফার ছবি দেখছে। আরিফও নিজের ফোন বের করে পাশের মেয়েটাকে শুনিয়ে শুনিয়ে নীলার সাথে কথা বলা শুরু করে। সাফা তুলির সামনে বসে আছে। তুলি সাফার স্টুডেন্ট, পড়াতে এসেছে। তুলি ক্লাস 5-এ পড়ে। চঞ্চল আর অতি পটু একটা মেয়ে তুলি। সারাদিন বক বক করে আর কত চকলেট খায় সাফা, তো তুলিকে চকলেটের দোকান মনে হয়। এত চকলেট খায় তবুও এর দাঁত কেমন চকচকে, দেখলে কেউ বলবেই না ও এত চকলেট খায়। সাফা টেবিলে ঝুঁকে খাতায় লিখে দিচ্ছে। তুলি কিছুক্ষণ পর পর উকি ঝুঁকি দিয়ে আবার চকলেটের প্যাকেটে মনোযোগ দিচ্ছে। সাফাকে তার খুব পছন্দ। তুলি নর্মালি পড়তে চায় না, কিন্তু সাফার কাছে যে অধিক মনোযোগী। তুলি উঠে ছোট্ট ছোট্ট পা ফেলে নিজের ব্যাগ থেকে একটা কাগজ এনে সাফার সামনে ধরে। সাফা ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে সে কাগজের দিকে। নীল রঙের কাগজের ভাঁজে সাদা একটা কাগজ। সাফা উৎসুক হয়ে প্রশ্ন করে, এটা কি তুলি? তুলি চকলেট খেয়ে কাগজটা টেবিলে রেখে ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে বলে, লাভ লেটার। সাফা ভয়ের তো চোখে তাকিয়ে বলে, কি? কে দিয়েছে? আর তুমি কিভাবে পেলে? মানে তোমাকে কে দিয়েছে? তুলি চেয়ারে উঠে বসতে বসতে বলে, আমাদের স্কুলের ফার্স্ট বয় তোমাকে পছন্দ করে তাই দিয়েছেন। ওর নাম রমিজ, খুব সুন্দর, তবে আমার নিভ্রর চাইতে বেশি না। সাফা হা করে তাকিয়ে আছে। ক্লাস 5-এর ছেলে তাকে লাভ লেটার দিচ্ছে, কি যুগ পড়েছে আল্লাহ। তুলির সাথে 2-1 বার ছেলেটাকে সাফা দেখেছে। কি বলছে এ মেয়ে? আর নিভ্রর নাম শুনতেই তার টনক নড়ে। সব কথা বাদ দিয়ে অতি আগ্রহের সাথে সাফা বলে, নিভ্রকে কিভাবে চিনো তুমি? আরে ও তো আমার জান, ওকে কেন চিনব না? ওর চুলগুলো কি সুন্দর, নাক গাল সব লাল লাল, আর চোখগুলো তো আরো সুন্দর, সবুজ সবুজ, কত কিউট আর সুন্দর। আমার কাছে ছবি আছে, দেখবে? সাফা হুট করে নিভ্রকে দেখতে ইচ্ছে করছে, তাই বলল, দেখাও। তুলি লাফিয়ে নিজের বিছানার পাশের টেবিল থেকে নিভ্রর ছবি নিয়ে আসে, সাফার হাতে দেয়। আকাশি শার্ট পরে নিভ্র গাছের গুটির উপর পা ভাঁজ করে বসে আছে। সত্যি মারাত্মক তার অ্যাটিটিউড। সাফা গভীরভাবে তা দেখে, চোখ ভিজে আসে তার। সবসময় দেখে তবুও ভালো লাগে দেখতে, যত দেখে মন ভরে না টাইপের অবস্থা। তুলি টেনে ছবি নিয়ে নেয়। সাফা প্রশ্ন করে, কোথায় পেলে ছবিটা? তুলি ছবি দেখতে দেখতে বলে, রমিজের মামার রুমে। মামা বলেছে এনার নাম নিভ্রনীল, আর রমিজ এটার বদলে আমাকে বলেছে লাভ লেটার দিতে, তাই দিলাম। আর ও আমাকে এই ছবি দিল।
সাফা হেসে দেয়। তুলি অবাক হয়ে সে হাসি দেখে। সাফাকে এই 1 মাসে কখনো হাসতে দেখেনি সে। কত সুন্দর লাগে হাসলে। কথাটা ভেবেই তুলির মুখে হালকা হা হয়ে যায়। সাফা আগ্রহের সাথে বলে, ওকে বলে দিও ওর লাভ লেটার আমি নিয়েছি, সাথে চকলেটটাও দিও। তবে ওর মামাকে, মানে ওনার নাম কি? তুলি অনেকক্ষণ চিন্তা করে তারপর বলে, স দিয়ে সিফাত, ওনার নাম সিফাত। সাফা প্রথমে সাধারণ মনে করে আবার পড়ায় মন দিতে বলে। হুট করে তার মাথায় আসে সিফাত তার বাবার ক্লায়েন্ট না। সাফা হুড়মুড়িয়ে উঠে দাঁড়ায়। পায়চারি করতে করতে ভাবে লোকটা নিভ্রকে চেনে, মানে নিভ্রর সাথে তার পরিচয় আছে, আর না থাকলেও নিভ্র তার প্রিয় কেউ হবে, তা না হলে ছবি কেন রাখবে। সাফা অবাক হয়ে সব মিলাতে থাকে। তাদের বাসায় সেই সিফাত যদি হয় তাহলে কি হবে? নিভ্র তো জেনে যাবে সে কোথায় থাকে যদি আসে। সাফা হাঁসফাঁস করে, ঘাম হচ্ছে তার কপালে। লোকটা কি সেই জন্যই তাদের বাসায় এসে এভাবে তাকিয়েছিল? সাফার মাথা ভার হয়ে আসছে। সত্য যদি নিভ্র তার সামনে হয়, কি জবাব দিবে সে? সাফার বুক কাঁপে ভয়ঙ্কর মাত্রায়। সব এলোমেলো লাগছে তার, সাথে ভয়। ভয় নামক বস্তু তাকে গ্রাস করছে। নিভ্রকে তো সে ধোঁকা দিয়েছে, বিয়ে করবে বলে পালিয়ে এসেছে। নিভ্র যদি জানে সে এখানে, তাহলে কি হবে? তাকে নিভ্র কি প্রশ্ন করবে? কেন চলে এসেছিল জিজ্ঞেস করলে নিভ্রকে কি বলবে? সাফা আকাশ পাতাল ভাবে। বিছানায় বসে পড়ে। তুলি পানির বোতল এগিয়ে দেয় তার দিকে। সাফা সম্পূর্ণ বোতল শেষ করে ফেলে। মাথায় হাত দিয়ে ঝুঁকে বসে থাকে সে। পরক্ষণেই ভাবে, এক নামে হাজারো মানুষ হয়, এটাও তেমনই কিছু হবে। সাফা তবুও নিজেকে সামলাতে পারে না। চিন্তায় তার মাথা চেপে আছে। সাফাকে ফিরে পাবে ভেবেই চৌধুরী বাড়ি খুশিতে রমরম হয়ে গেছে। সবার মাঝে এক অদৃশ্য আনন্দ কাজ করছে। সবাই সাফাকে আনতে যাবে, সেই আনন্দে মেতে আছে বাড়িময়। কিন্তু রাফা খুব চিন্তিত আছে। সাফা কেন গেছে তা যদি তার ধারণায় মিলে তবে কি হবে সেটাই ভেবে পাচ্ছে না সে। অন্যদিকে অভ্র অধিক টেনশনে আছে। কেন যে নিভ্রর সাথে গেল না? নিভ্র চিন্তায় তার কিছুই ভালো লাগছে না। না জানি নিভ্র কিভাবে আছে, সে বাদে কেউ তো তাকে সামলাতে পারে না। যদি সাফাকে এবার না পায়, কথাটা ভেবেই তার বুক কেঁপে ওঠে। তার ভাই প্রচণ্ড দুর্বল হার্টের রোগী এখন। যদি উল্টা পাল্টা কিছু হয়, ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে। মনের মাঝে তার ভয়েরা হানা দিয়েছে, তার ভাইয়ের কিছু যাতে না হয়, আর আল্লাহ যাতে এই যাত্রায় সাফাকে ফিরিয়ে দেয় সেটাই দোয়া করছে অভ্র। কিছুক্ষণ পরপর আরিফকে কল করে নিভ্রর খবর নিচ্ছে সে। ভয় লাগছে তার। নিভ্র কক্সবাজারের মাটিতে পা রাখতেই কেঁপে ওঠে। মনের মাঝে সব আবেগ অনুভূতি জানান দেয় সেইখানে। প্রকৃতির মাতাল হাওয়া নিভ্রকে মাতাল না করলেও প্রাণ খুঁজে পাওয়ার সন্ধানে নিভ্র সেই হাওয়া গায়ে মাখায়। নিভ্র আরিফকে প্রশ্ন করে, সাফা এতদিনে বড় হয়ে গেছে না আরিফ? আরিফ হা করে নিভ্রর দিকে তাকিয়ে বলে, 2 বছরের বেশি সময় স্যার। এতদিনে বড় হবে এটাই স্বাভাবিক না? নিভ্র দীর্ঘশ্বাস ফেলে বলে, কতগুলো সময় আমাদের জীবন থেকে হারিয়ে গেছে আরিফ। শুধু 2 বছর না, 2 বছর 5 মাস 3 দিন 5 ঘন্টা 25 মিনিট 4 সেকেন্ড পেরিয়ে 5 হয়েছে। আরিফ শুধু তাকিয়ে আছে। সে আর অবাক হতে পারছে না। নিভ্র যে প্রতি সেকেন্ডে কিভাবে পার করে এটা তাদের চাইতে ভালো কি আর জানবে। সাফাকে পেলেই সে চুল টেনে নিভ্রর সাথে বেঁধে দিবে। সাফার চুল সে দেখেছে, বিশাল চুল। এই চুল দিয়েই নিভ্রর সাথে তাকে বেঁধে দিবে বলে ঠিক করেছে আরিফ। মনে মনে আরিফ সাফাকে অনেক বকে, কিন্তু সামনে বকতে পারে না। সামনে কিছু বললেই নিভ্র তার গালে ঠাটিয়ে কয়েকটা বসিয়ে দিবে, যা ভয়ঙ্কর ব্যাপার হবে। তার চেয়ে সে চুপ থাকা ভালো মনে করে। নিভ্র সারা রাস্তা এটাই চিন্তা করতে করতে এসেছে, সাফার থেকে কিভাবে প্রতিশোধ নেবে, কিভাবে শাস্তি দেবে, কি কি প্রশ্ন করবে, সব ভেবে নিয়েছে সে। সাফাকে ছাড়বে না, আবার ভাবে ছাড়ার তো প্রশ্নই আসে না, বেঁধে রাখবে। নিভ্রর খুশি দেখে কে? আরিফ তো শুধু তাকিয়ে আছে। এত খুশি নিভ্রকে অনেক আগে দেখেছে, তারপরে সাফা হারিয়ে যাওয়ার পরে তো আর এত খুশি দেখেনি।
আরিফের কি হলো কে জানে, হুট করে প্রশ্ন করে। স্যার, সাফা যদি বিবাহিত হয়, না মানে যদি এতদিনে ওর বিয়ে বা বাচ্চা হয় তখন কি হবে? নিভ্রর বুক ধরাস করে ওঠে, ভয়াত্ম চোখে আরিফের দিকে তাকায়। নিভ্র সব হাসি বিলীন হয়। আরিফ নিজের মাথায় নিজে বাড়ি মারে। কেন যে বলতে গেল আহাম্মক তাকে নীল এমনি এমনি বলে না, আসলে সে একটা আহাম্মক। নিভ্র চোখ বড় করে তাকিয়ে থাকে বাহিরের দিকে। ভয়ে তার আত্মায় শুকিয়ে গেছে। এতটা ভয় তো আগে লাগে নাই, কিন্তু এখন সাফাকে পেয়েও সে হারাবে ভেবেই নিভ্র সব শক্তি ক্লান্তির রূপ নেয়। নিভ্রর মনে হচ্ছে সে সত্য আর বাঁচবে না। বুকের ব্যথা প্রবল হারে বাড়ে। আরিফ উত্তেজিত হয়ে বলে, না, ও তো হতে পারে স্যার। বিবাহিত হলে ওই লোক আপনাকে জানাতো না। নিভ্র কাঁপছে। ভয়, হারানোর ভয় তাকে আবার আক্রমণ করেছে। এক জীবনে সে সাফার সাথে আর কাউকে সহ্য করতে পারে না, কাউকে না। আরিফ নিভ্রর হাত ধরে বলে, শান্ত হন স্যার, এমনটা হবে না ইনশাল্লাহ। এটা হলে আমি কি নিয়ে বাঁচবো আরিফ? আরিফের প্রচণ্ড খারাপ লাগছে। নিভ্র এমনি খুব দুর্বল, তার উপর এমন আজে বাজে কথা সে নিজের বলছে। অভ্র অনেক করে নিষেধ করেছে যাতে এমন কোনো কথা না বলে যেগুলো নিভ্রকে কষ্ট দেয়। নিভ্র অনেক অসুস্থ, এটা তার মাথায় রাখা উচিত ছিল, কিন্তু সে চারতলা বিশিষ্ট বাড়ির নিচে দাঁড়িয়ে নিভ্র আর আরিফ। উত্তেজনা, ভয়, অদ্ভুত অনুভূতিতে নিভ্র জমে গেছে। আরিফের মাঝেও এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। নিভ্রর বুকে ব্যথা আরও বেড়েছে। আজ সারা দিন সে ওষুধ খায়নি, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। সব মিলিয়ে দম বন্ধ অবস্থা। নিভ্র থামা থামা গলায় দারোয়ানকে বলল, সাফারানির বাসা কোথায়? দারোয়ান মোটা সোটা গোলগাল মানুষ, পেটের বেল্ট উপরে টানতে টানতে বলে, কেডা আপনি? যাকে খোঁজা হচ্ছে তার কথা বলেন না, আমরাকে জেনে কি করবেন? আরিফ বিরক্তির সাথে বলে ওঠে। দারোয়ান ভারী অবাক হওয়ার গলায় পান চিবোতে চিবোতে বলে, পরিচয় না দিলে কমুকা? পরিচয় তো চোরও হইতে পারে, পরে দেখা যাইব চোর ঢুকে গেছে, সবাই তখন আমার চাকরি খাইব। এটা কি জানেন আপনি? আরিফ কথা বাড়ায় না, তার নিভ্রকে নিয়ে টেনশন হচ্ছে, তাই টাকা দিতে চায়। দারোয়ান রেগে মেগে বলে, আল্লাহ, আমার টাকা দেখান। টাকা দিয়ে সবাইরে কিনতে পারলেও এই মুজিবরে পারবেন না সাহেব। সত্যি কথা কন, কি চান? নিভ্র এত সময় পেছনে দাঁড়িয়েছিল, সামনে এগিয়ে এসে বলল, সাফাকে চাই। শুনতে পাচ্ছেন না? সাফাকে ভিতরে ঢুকতে দেন, তা না হলে আমার চাইতে খারাপ কেউ হবে না। মুজিবর নিভ্রর সবুজ চোখ লাল লাল হতে দেখেই ভয় পায়, কিন্তু হুট করে চিনতে পারা ভঙ্গিতে বলল, আরে ডাক্তার আপনি? নিব্র সাহেব যে। নিভ্র অবাক হয়। মুজিব এগিয়ে এসে বলে, আমার মায়ের হার্টের অপারেশন করছেন আপনি, আমার মনে আছে। টাকা ছিল না, আপনি টাকা ছাড়াই করছেন, নিজের টাকা দিয়া, মনে নাই? নিভ্র কিছুক্ষণ চিন্তা করে, কিন্তু তার মনে পড়ে না। এমন অনেকেই সে চিকিৎসা করেছে বিনা টাকায়, এখন ইনিকে তার মাথায় আসছে না। নিভ্র বিনয়ের সুরে বলল, চিনতে পারলে তো ভালোই, আমি চোর না, বুঝতে পেরেছেন? সো সাফাকে ডাকেন, ওকে দেখব। আরিফ বাকরুদ্ধ। এই প্রথম নিভ্র এতটা বিনয়ের সাথে কাউকে রিকোয়েস্ট করছে, এটা তো তার নীতির বিরোধী। তাও সে করছে সব ভালোবাসার জন্য। এতটা কষ্ট বিরহে সে মনে মনে দোয়া করে নীলা যাতে তার কাছ থেকে কখনো না যায়। এত বিরহ সহ্য করার মতো না। নিভ্রকে দেখেই তার কলিজা ছিঁড়ে যাচ্ছে। তার না জানি কি অবস্থা হয়। আরিফ দীর্ঘশ্বাস নেই। দারোয়ান তাড়াতাড়ি ভেতরে গিয়ে খাতা চেক করে আসে। নিভ্রর বুকে ব্যথা আরো বাড়ে। কষ্টে দম খিচে দাঁড়িয়ে আছে সে। একটা নজর সাফাকে দেখবে বলে, সাফাকে দেখে সে মরতেও রাজি, তবুও একবার দেখবে। দারোয়ান হতাশ মুখে এসে দাঁড়িয়ে বলল, স্যার, এই নামের কেহ নাই এডে। নিভ্রর দম আটকে আসে। তাহলে কি সেই লোক ভুল ঠিকানা দিয়েছে? সাফা কি তাহলে নেই এখানে? কখনো পাবে না তাকে? এক নজর দেখা হবে না? আরিফ দ্রুত নিভ্রকে ধরে। নিভ্র বুকে হাত দিয়ে আছে, দাঁত খিচে আছে।
আরিফ দ্রুত গাড়ি ঘোরাতে বলে। নিভ্রকে পাশের একটা হসপিটালে দ্রুত নিয়ে যায়। নিভ্র সম্পূর্ণ কথাটাও শুনতে পারল না, তার আগেই এমন একটা ঘটনা হয়ে গেছে। আরিফ অভ্রদের সবাইকে সেই হসপিটালের ঠিকানা দিয়ে দেয়। নিভ্রকে হসপিটালে জরুরি বিভাগে রাখা হয়। সবাই মুখ কালো করে বসে আছে, কান্না আর কিছু নেই। কষ্টগুলো আর কান্না হয়ে আসে না তাদের চোখে। এতটা কষ্ট তারা আর নিতে পারছে না। এতটা কষ্ট কিভাবে হয় তাও তারা বুঝতে পারছে না। অভ্র গ্লাসের দিকে তাকিয়ে আছে। নিভ্র আজ একদিন সেন্সলেস। ডাক্তার বলেছে অতিরিক্ত চাপ নিতে না পারায় নিভ্রর হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ঠিক সময় নিয়ে আসায় সে যাত্রায় বেঁচে গেছে। কিন্তু এবার একটা ছোট আঘাতও নিভ্রর হার্ট অ্যাটাক হবে, এটা তার নিশ্চিত। নিভ্র অলরেডি একটা ছোট অ্যাটাক হয়েছে। একদিকে অ্যাটাক ধরা হয় না, আবার ধরাও হয়, কিন্তু এভাবে যদি আরও ছোট অ্যাটাক হয় তবে নিভ্রর বড় অ্যাটাক যে কোনো সময় হতে পারে। পরিবারের সবাই হতাশ, নিরাশ হয়ে বসে আছে হসপিটালের করিডোরে। কি করবে তারা কিছুই বুঝতে পারছে না। নিভ্র সেন্স ফিরলেই সে সাফাকে খুঁজবে, তখন কি করবে বা বলবে তাই ভেবে পাচ্ছে না তারা। 5টা ছুঁই ছুঁই, বাহিরে ঝুম বৃষ্টি, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। নিভ্র মাত্র সেন্স ফিরেছে। উঠে বসে চারদিকে তাকিয়ে নিভ্র তার পায়ের কাছে মাথা দিয়ে অভ্রকে শুয়ে থাকতে দেখে। সোফায় আরিফ আর তার বাবা শাহওয়াত বসে ঝিমিয়ে ঝিমিয়ে ঘুমোচ্ছে। নিভ্র নিজের দিকে একবার তাকায়। আজ কত দিন পরে তার সেন্স ফিরেছে সে জানে না। গায়ের নীল রং, হসপিটালের জামা। হঠাৎ করে নিভ্র কিছু মনে পড়ে। দ্রুত নিজের স্যালাইন রক্ত খুলে নিভ্র বিছানা ছেড়ে উঠে পড়ে। অভ্র পাশ থেকে গাড়ির চাবি নিয়ে সে সাবধানে তার রুম ত্যাগ করে। পায়ের জুতাটাও পরেনি সে। হসপিটালের বাহিরে এসে সাইনবোর্ড দেখে একটা স্বস্তির শ্বাস নেয়, মানে সে কক্সবাজারেই আছে। নিভ্র গাড়ি খুঁজে নিজেই ড্রাইভ করে সাফার বাড়ির সামনে এসে থামে। বৃষ্টিতে নিভ্র ভিজে গেছে। ভিজা পায়ে হেঁটে দারোয়ানের কাছে যায় সে। দারোয়ান মহা অবাক, হা করে কিছুক্ষণ নিভ্রকে দেখে সে। নিভ্র ভনিতা না করে প্রশ্ন করে, সাফরিনার বাসা এখানে কিনা চেক করো ফার্স্ট। দারোয়ান তাকিয়ে আছে, যা দেখে নিভ্র ধমকে সুরে বলে, কি প্রশ্ন করেছি তার জবাব দাও। দারোয়ান দ্রুত খাতা খুলে ঘন্টাখানেক আগেই সাফরিনা বের হয়েছে এটাই খাতায় উল্লেখ আছে। নিভ্রর দিকে কাপা হাতে খাতা এগিয়ে দিতেই সে সবগুলো পেজ উল্টে পাল্টে দেখে। শারিক, ঝুমা, এই নামগুলো দেখেই নিভ্র হেসে ফেলে, শব্দ করেই বলে, অনেক হয়েছে লুকোচুরি, এবার সামনাসামনি খেলা হবে। খুব খেলার শখ না? এবার দেখো নিব্রনীল কি সাফারানি, এবার কোথায় যাবে? দারোয়ান কিছু বুঝলো না। নিভ্র গেটের বাইরে গাড়ির উপরে উঠে বসে। ভালোবাসার সব পরীক্ষা সে দিয়েছে, এবার রেজাল্টের পালা। দারোয়ান কয়েকবার ভেতরে বসতে বলেছে, কিন্তু নিভ্র যায়নি। সে অপেক্ষায় আছে সাফার। অনেক অপেক্ষা করেছে। আর না, এবার সরাসরি কথা হবে, চোখের দিকে তাকিয়ে কথা হবে, সামনাসামনি কথা হবে। নিভ্র প্রচণ্ড রেগে আছে, কারণ এইভাবে এই নাম ইউজ করার মানে হচ্ছে সাফা লুকিয়ে থাকতে চায়। এটা কেন? সেটা নিভ্র সরাসরি প্রশ্ন করবে। এত কষ্ট কি তার প্রাপ্য ছিল? এতটা কষ্ট কেন দিল? নিভ্র কথাগুলো ভাবলেও তার মন সাফাকে এক নজর দেখার জন্য মরিয়া হয়ে আছে। আজ সে খুব স্ট্রং হয়ে আছে। সাফাকে সে শাস্তি দিবে। সাফা ভিজে চুপচুপ হয়ে রাস্তা দিয়ে আসছে। আজ ছাতা নেয়নি, এটা যে কত বড় ভুল তা সে হাড়ে হাড়ে বুঝে গেছে। গায়ে জামা হিজাব সব ভিজে গেছে। সাফা ব্যাগ কাঁধে পানি ছাড়তে ছাড়তে নিজে নিজেই বকবক করতে করতে আসছে, চোখ তার নিচের দিকে। জুতোটাও কাদায় পা দিতে গিয়ে ছিঁড়ে গেছে। হাঁটতে অনেক কষ্ট হচ্ছে। সাফা এখনো বকবক করছে আর নিচের দিকে তাকিয়ে হাঁটছে। দমকা হাওয়া বয়ে যায় হঠাৎ করেই। সাফার জামা হেজাব হঠাৎই উঠতে লাগে। সাফা এক হাতে জামা আর এক হাতে হিজাবের একটা অংশ ধরে গেটের সামনে এগিয়ে আসতেই থমকে দাঁড়ায়। খুব চেনা, খুব কাছের একটা ঘ্রাণ নাকে এসে বাড়ি খাচ্ছে। সাফা ঘুরে তাকায়। নিভ্র মাত্র মাথা উঁচু করে পাশে তাকায়। সাফা স্তব্ধ, দম বন্ধ হয়ে গেছে মুহূর্তেই। এটা কি? নিভ্র এখানে? নিভ্র নিজেও স্তব্ধ। চারিপাশে বাতাস হঠাৎই ঠান্ডা হয়ে গেছে। বৃষ্টি থেমে গেছে। নিভ্র এক দৃষ্টিতে তাকিয়ে সাফার সামনে এসে দাঁড়ায়। নিভ্র দম বন্ধ, কথা বন্ধ, চোখ স্থির।
এটা কি সে যাকে মরিয়া হয়ে পাগলের মতো খুঁজছে, নাকি স্বপ্ন? প্রতিবারের মতো এবারও কি ধোকা দিয়ে ছেড়ে যাবে? সাফার চোখ বড় বড় হয়ে যায়, হাতের মুঠো খুলে যায়, সারা শরীর কম্পিত হয়। নিভ্র আর একটু এগিয়ে আসে, অস্পষ্ট স্বরে বলে, সাফা, একটু ছুঁয়ে দেখব? শুধু একটুখানি, শুধু হালকা ছুঁয়ে অনুভব করব ভালোবাসা। হাতটা ধরতে দিলেই হবে, তাও না দিলে আঙুল ধরি, তবু একটু ছুঁয়ে দেখি। একটু জড়িয়ে ধরতে দেবে? বেশি বলছি না? খুব খুব কি বেশি বলছি? বড্ড বেশি দাবি করছি না? তো তবু লোভ সামলাতে পারছি না, পারছি না আবেগকে নিয়ন্ত্রণে আনতে। আমি পারছি না তোমাকে এত কাছে দেখেও একটু না ছুঁয়ে দূরে থাকতে। আমি অসহায়, একটু একটু ছুঁয়ে দেখি। একটু কি ছুঁতেও দেবে না? কথাগুলো বলছে আর চোখের বাঁধ ভাঙা আর্তনাদে ভেঙে পড়ছে নিভ্র। সে পারছে না নিজেকে আটকাতে, কি বলছে তাও জানে না। সাফাকে একটু ছুঁয়ে দেখার প্রবল ইচ্ছা তার। সাফা মূর্তির মতো দাঁড়িয়ে আছে, নিভ্র কান্নায় এবার বসে পড়ে। সাফা হতভম্ব হয়ে নিভ্রর কার্য দেখছে। সাফা কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যায়, নিভ্রর সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দেয়। নিভ্র লাল লাল ভেজা চোখে তাকায়, একবার সাপার মুখের দিকে, একবার তার হাতের দিকে। তাকে দেখে সাপার এখন ক্ষুধার্ত মানুষ মনে হচ্ছে, যে খাবারের জন্য একদম অসহায় হয়ে পড়েছে। নিভ্র ক্ষুধার্ত। ভালোবাসার ক্ষুধাটা কয়েক বছরের। 2 বছর পরে ভালোবাসার মানুষকে দেখে কিছু না বলতে পারাই তার অসহায়িত্ব। নিভ্র কাপা হাত এগিয়ে দিতেই সাফা ভয়ানক চাহনি দিয়ে হাত সরিয়ে ফেলে। নিভ্র অসহায়ের মতো তাকায়। আকাশে বিকট মেঘের গর্জন শুরু হয়। আকাশটা কালো মেঘে ঢেকে পড়ে। সাফার নীলাভ চোখে ভর করে পানি। বৃষ্টি পড়ার আগেই সাফার চোখ দিয়ে অশ্রু ঝরা শুরু হয়ে গেছে। নিভ্র তাকালো, অসহায়ের মতো করুণ কণ্ঠে বলল, একটু কি ছুঁতেও দেবে না? কথাটা সাফার কলিজায় লেগেছে। সে ভেবেছে নিভ্র তাকে কত শাস্তি দিবে, কত বকবে, কত কৈফিয়ত চাইবে, কিন্তু নিভ্র এভাবে ভেঙে পড়বে এটা তো ভাবতেই পারছে না। তার মতে নিভ্র কঠোর মানুষ, কঠিন তার ভাব, অ্যাটিটিউড, পার্সোনালিটি সব একদম শক্ত মনে। কিন্তু নিভ্রর এমন আবেগী কথা, এতটা কষ্টে সাফা বাকরুদ্ধ। তার সারা শরীর কেঁপে উঠছে কথাটা শুনে। শরীরের খাজে খাজে দ্রুত রক্ত প্রবাহ হচ্ছে, মনে হয় সেকেন্ডেই এর গতি বাড়ছে। হাড়ে হাড়ে কাঁপন ধরেছে। সাফা আবারও একবার সাহস নিয়ে নিভ্রর সামনে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ ঝুম বৃষ্টি নামে, চারিদিক বিদ্যুৎ চমকে ওঠে। কালো মেঘে ঢাকা আকাশ হঠাৎ হঠাৎ ফর্সা হয়ে উঠছে। সেই ফর্সা আলোতে নিভ্রর লাল হয়ে আসা চেহারাটা দেখা যাচ্ছে। সাফা কাঁপা গলায়, কান্নায় জড়িত আশা কণ্ঠে বলে ওঠে, আপনার হাতে কি হয়েছে? এভাবে কাটলো কি করে? নিভ্র চকিতেই তাকালো, চোখে মুখে অদ্ভুত চাহনি, মনের মাঝে ধুকপুকানি বেড়েই চলেছে। স্বপ্ন দেখছে না তো, সাফাই দাঁড়িয়ে আছে। নিভ্র সকল প্রশ্নকে উপেক্ষা করে নিজের সেলাইনের নল ছেঁড়ার সময় কাটা হাতে জোরে একটা চাপ দেয়। নিভ্রর ব্যথার অনুভূতির আগেই সাফা চিৎকার দিয়ে বলে, কি করছেন? কি পাগল হলেন নাকি? এখনো আবারও রক্ত বের হবে। কিছুক্ষণ আগের ঘা এখনো শুকায়নি। বলে নিভ্রর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। নিভ্র অপলক দেখছে। এই মেঘে ঢাকা পরিবেশেও মেয়েটাকে কত সুন্দর লাগছে। কিভাবে কারো রূপ এতটা স্নিগ্ধ হতে পারে, কিভাবে এত মায়ায় কারো চেহারা হতে পারে। সাফাকে এত উত্তেজিত হতে দেখে নিভ্র অবাক হলো। মেয়েটা তো তাকে ছেড়েই এসেছে, তবুও এত দরদ কিভাবে? এটা কি দয়া নাকি অনুভূতির বই প্রকাশ? নিভ্র বুঝল না, শুধু তাকিয়ে আছে সে। সাফার মুখ বেয়ে পানি পড়ছে। নিভ্র সেই দৃশ্য মুগ্ধ হয়ে দেখছে, যেন কত সুন্দর এই দৃশ্য। সাফা এবার কান্নায় ভেঙে পড়েছে। কান্না জড়িত চোখে নিভ্রর দিকে তাকায়। কতদিন পরে লোকটাকে সামনে থেকে দেখছে, কত দিন পরে। লোভ হচ্ছে একবার চাপটে জড়িয়ে ধরতে, কিন্তু সে তো অপরাধী। এটা কি সে করতে পারবে? নিভ্র কি তাকে ক্ষমা করবে? কাপা হাতে নিভ্রর রক্তঝরা হাত নিজের কোলে নেয় সাফা। তারপর সেই হাত আবার নিজের হাতের ভাঁজে নিয়ে গালে রাখে। সাফা হাত গালে রেখেই চোখ বুঝে, সারা মন জুড়ে যেন শিহরণ বইছে।
রঞ্জে রঞ্জে বহমান ব্যথার যেন অবসান হচ্ছে। ক্ষত বিক্ষত কলিজায় যেন কেউ মলম লাগিয়ে দিচ্ছে। চোখ দিয়ে যেন বৃষ্টির চাইতেও বেশি বৃষ্টি ঝরছে। নিভ্রর চোখ বুজে আসছে, তবুও চোখ জোড়া খুলে রেখেছে। সাফার চোখ বুজে থাকা স্নিগ্ধ চেহারাটাই তার ভালো লাগছে। আর কোনো ভাবেই সাফার ছোঁয়াগুলো মিস করতে চায় না। চোখ বুঝলেই যদি সব স্বপ্ন হয়, না, সে চোখ বন্ধ করবে না, কিছুতেই না। নিভ্র হাঁটুর ভর দিয়ে এগিয়ে গেল, সাফার সামনে আর একটু এগিয়ে গেল। পিচঢালা রাস্তা নিজের রং পরিবর্তন করেছে। দুটি বিরহে কাতর মনও নিজেদের সাথে আলাপ করছে, তবে বহু দূরে তারা। সাফা চোখ খুলছে না। নিভ্রর একটু দেখতে ইচ্ছে করছে। সাফা নীলাভ চোখ জোড়া, কিন্তু দেখতে পারছে না। সাফা এবার কাঁদছে। নিভ্র চোখও ঝাপসা হয়ে আসছে। সাফা পানির ঝাপটাগুলো গায়ে মাখছে। চোখের পাপড়ি বেয়ে পানি গড়িয়ে পড়ছে। সাফা এবার চোখ খুলে তাকালো। নিভ্রকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলে ওঠে, আপনি এখানে কি করছেন? আর আপনার গায়ে হসপিটালের জামা কেন? নিভ্র কথা বলছে না, শুধু তাকিয়ে আছে। কান্না থেমে গেছে, কথা গলায় আটকে আছে, শুধু চোখ ভরে দেখছে। নিভ্রর মনে হচ্ছে জীবনটা এখানেই থেমে গেলে কত ভালো হতো। ইস, নিভ্র সব মুহূর্তকে থমকে দিতে চায়। সাফা নিভ্রর চোখের দিকে তাকাচ্ছে না, এদিক ওদিক তাকাচ্ছে। নিভ্রর মুখের জামার চারপাশে তার চোখ বিচরণ করছে, কিন্তু সে কিছু বলছে না কেন? সাফা কাপা গলায় বলে, কি হয়েছে আপনার? প্লিজ কিছু বলেন। এখানে এই সময় আপনি কি করছেন? তোমাকে খুঁজছি সাফারানি। সাফা আটকে উঠে। কতদিন পরে এই কথাটা শুনছে। এই নামে সে আবার ডেকেছে। সাফার শরীর কাঁপছে, কম্পনের ঝংকার তার সম্পূর্ণময় ছড়িয়ে পড়ছে। নিভ্র কিছু বলছে না, তার কিছু মনেই পড়ছে না। কি বলবে কিছু খুঁজে পাচ্ছে না। শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করছে, শুধু দেখতে ইচ্ছে করছে। আর কিছুতেই তার মন নেই। অব্রর ঘুম ভাঙতেই সে বেডের দিকে তাকায়। নিভ্রকে না দেখেই সে লাফিয়ে উঠে বসে। নিভ্র কোথায়? অব্র বিস্মিত হয়ে এদিক ওদিক তাকায়। আরিফ আর সাকাওয়াত চৌধুরী এখনো ঘুমাচ্ছে। অব্র ছন্ন ছাড়ার মতো চারিদিকে খুঁজতে শুরু করে। কয়েকবার নিব্র নিব্র করেও চেঁচিয়েছে। অব্রের চেঁচামেচিতে সবাই উঠে পড়েছে। তারাও হন্তদন্ত হয়ে নিভ্রকে খোঁজা শুরু করে। অভ্র আরিফকে চেঁচিয়ে বলে, ঘুমাচ্ছ কেন? আর আমাকে ডেকে তারপর ঘুমাতে পারতে। এখন নিব্রকে কোথায় খুঁজবো? আজ ওর টেস্ট করানোর কথা, এখনই ডাক্তার ডাকবে বোধ হয়। খুঁজো তাড়াতাড়ি। সম্পূর্ণ হসপিটাল তন্ন তন্ন করে খোঁজা হয়ে গেছে, কিন্তু নিভ্রকে পাওয়া গেল না। অভ্র মাথায় হাত দিয়ে বসে পড়ে ফ্লোরে। আরিফ পাশে বসে। হঠাৎ করেই আরিফ বলল, সাফার খোঁজে গেল না তো আবার? অভ্র মাথা তুলে তাকায়। কেবিনে দৌড়ে যায় নিজের গাড়ির চাবি খুঁজে। চাবি নাই, তার মানে নিভ্রই নিয়েছে। আরিফের কাছে গিয়ে প্রশ্ন করে, সাফার বাড়ি কই? সেখানে সাফা নামের কেউ নেই ভাই। আরে না থাকলে নাই, সাফার সে নকল বাড়িতে নিব্র গেছে। চলো তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো। আচ্ছা ভাই। আমি তোমাকে ভালোবাসি সাফারানি। সাফা অবাক, এত সময় থেকে এত প্রশ্ন করছে, কিছুর উত্তর না দিয়ে সোজা ভালোবাসিতে চলে গেছে। সাফার চোখের পানিতে আর বৃষ্টির পানিতে মিশে এক হয়ে গেছে। নিভ্র তাকে এত ভালোবাসে, কিন্তু সে তার ভালোবাসার গভীরতাই বুঝতে পারে নাই। সাফা হতভম্ব হয়ে বসে আছে, দৃষ্টিজোড়া নিভ্রর দিকে। নিভ্র বসে আছে সেইভাবে। রাস্তা ফাঁকা। দারোয়ান উকি দিয়ে দেখছে আর অবাক হচ্ছে। নিভ্রনীল এভাবে এই মেয়েকে খুঁজে বেড়াচ্ছে কেন সে জানে না, তবে ভালোবাসার মামলা এটা বুঝে গেছে। নিভ্রর হাতে বৃষ্টির পানি পড়ে রক্তগুলো মিশে গেছে। নিভ্রর সবুজ চোখ ঘোলাটে হয়ে গেছে। নিভ্র আবার বলে, আমি ভালোবাসি তোমাকে। সাফা কিছু বলছে না, শুধু কাঁদছে। সত্যি নিজেকে অপরাধী লাগছে। নিভ্র এবার আর বেশি কিছু বলতে পারল না। খুব সাবধানে চোখ বুঝে সাফার বুকের উপর পড়ে যায়। সাফার হৃৎপিণ্ডের শব্দ বেড়ে যায় হাজার গুণে। নিভ্রর দুই বাহু ধরে সাফা উত্তেজিত হয়ে বলল, ডাক্তার, কি হয়েছে আপনার? ডাক্তার, ডাক্তার। নিভ্র নিশ্চুপ। সাফা রেগেই চলেছে। গাড়িটা তাদের পাশে ব্রেক করে। সাফা এক হাতে চোখ ঢাকে। অব্রকে নেমে আসতে দেখে সাফার অবাক লাগছে।
অভ্র এখানে? অভ্র সাফার দিকে তাকানোর সময় পেল না। দ্রুত দৌড়ে নিভ্রকে টেনে নিচের বাহুতে নেয়। উত্তেজিত হয়ে নিভ্রকে গাড়িতে উঠায়। তাকে কোনো অংশে পাগলের চেয়ে কম লাগছে না। আরিফ হা হয়ে সাফাকে দেখছে। সাফা বসে আছে। আরিফের এত এত রাগ উঠছে, তার ইচ্ছে করছে সাফার সব চুল টেনে ছিঁড়ে ফেলতে, কিন্তু সে এমন কিছুই করলো না। সাফার ওড়না টেনে তাকে দাঁড় করালো আর নিভ্রর পাশেই টেনে বসিয়ে দিল। সাফা হতভম্ব হয়েই আছে। তার সাথে কি হচ্ছে সেদিকে তার খবর নাই। আরিফ নিজে থেকেই বলল, যদি স্যারের মাথা কোল থেকে নামাও না, তাহলে এই ক্যাবলাকান্ত কি করতে পারে দেখব। সাফা কিছুই বলল না। সে আকস্মিকভাবে শকড হয়ে আছে। কি হচ্ছে না হচ্ছে কিছুই তার মাথায় নেই। সাফাকে দেখে বাড়ির প্রতিটা মানুষ অবাক, কিন্তু কেউই তাকে কিছু করলো না, কিছু বলল না। উল্টো তাকে জড়িয়ে কেঁদে চলেছে। সাফা কিছু বলছে না, তার মাথায় কিছুই নেই। সে শূন্য হয়ে চারদিকে তাকাচ্ছে। চোখের পানি আপনা আপনি পড়ছে। সে কাঁদছে না, তবুও পড়ছে। সে বুঝতেই পারছে না তার সাথে হচ্ছেটা কি। সাফাকে একটা চেয়ারে টেনে ইফতেখার বসিয়ে দিয়েছে। সাফা অবাক হলো না তার বাবা আর ঝুমাকে দেখে। আর সে এটাও জানে সবাই সব জেনে গেছে। কেন সে চলে গেছে, কেন এত লুকোচুরি, কেন এত পালিয়ে বেড়ানো। ইফতেখার সাফার পাশে বসে। রাফা অপরাধীর মতো সাফার এক হাত ধরে ক্ষমা চাচ্ছে, কিন্তু সাফা এটাই বুঝতে পারছে না সবাই ক্ষমা কেন চাচ্ছে, যেখানে এটা তার চাওয়া উচিত। সবার কথা ফেলে সাফা জোরে একটা কথায় জিজ্ঞাসা করে, ডাক্তার সাহেবের কি হয়েছে? সবাই চুপ। চারিদিকে পিনপিনে নীরবতা। সাফা সবার দিকে অসুসিক্ত চোখে তাকায়। কেউ কিছু বলছে না। বলছে না কেন? সাফা গলার স্বর উঁচু করে বলল, কি হয়েছে ওনার? কেউ বলছেন না কেন? সবাই কাঁদছে। মোহনা কেঁদে কেঁদে এই 2 বছর 5 মাসের ঘটনা বর্ণনা করেছে। সাফা হিতাহিত জ্ঞান শূন্যের মতো সবার দিকে তাকিয়ে আছে। কি বলছে সবাই? এতটা কষ্ট সে কি করে সবাইকে দিল? আর নিভ্র? সাফা আর ভাবতে পারল না। চিৎকার করে কেঁদে উঠে। সে কি করে এতটা কষ্ট দিল নিভ্রকে? সবার কথা ভেবেছে, কিন্তু একবারও নিভ্রর কথা কেন ভাবলো না? কেন নিভ্রর কি হবে এটা ভাবেনি? নিভ্রর ভালোবাসার গভীরতাও সে উপলব্ধি করতে পারেনি। কেন এতটা নির্বোধ সে? সাফার বাঁধ ভাঙা কান্নায় সবাই অস্থির হয়ে তাকে থামাতে চাচ্ছে, কিন্তু পারছে না। এতদিনের জমানো সব কান্না সে ঢেলে দিচ্ছে আজ। নিজেকে উজাড় করে কাঁদছে সে। সে কি করে পারলো নিভ্রকে এভাবে তিলে তিলে শেষ করে দিতে? এটা কি তার ভালোবাসা? তার ভালোবাসা তো নিভ্রর কাছে কিছুই না। সে নিভ্রর এত ভালোবাসার যোগ্য না। এতটা কেউ কিভাবে ভালোবাসতে পারে? কিভাবে? সাফার মাথা ছিঁড়ে যাচ্ছে। 2 হাতে মাথা চেপে সে ফ্লোরে বসে পড়ে। ভিজা জামা, ভিজা শরীর সব কাঁপছে। হসপিটালের সবাই এই দৃশ্য অদ্ভুতভাবে দেখছে। তারাও ভাবছে, এতটা ভালোবাসা কি যায়? সাফার কান্নার গতি কমছে না। সে নিভ্রর কাছে চরম অপরাধী। নিভ্র কি তাকে ক্ষমা করবে? করাও উচিত না। ক্ষমা করলেও সে নিজেকে করবে না। দোষী সে। পরিবারের কথা ভেবেছে, কিন্তু একবারও নিভ্রর তাকে ছাড়া কি হবে তা ভাবেনি। নিভ্রর কথাই সে ভাবেনি। কি করে পারলো? সবাই পরিস্থিতির শিকার। অভ্র নিজেকে আড়ালে রাখতে চাচ্ছে। নিজেকে সেও ক্ষমা করতে পারছে না। কিভাবে ভাইয়ের সাথে চোখ মিলাবে তাই ভাবছে সে, কিন্তু তারও দোষ নেই। কেউই দোষী না। নিজ জায়গায় সবার এমনটাই হওয়া উচিত ছিল, কিন্তু নিভ্র সে সব দিক থেকে কষ্টের শিকার। কোনো দোষ না করেও সে কষ্ট পাচ্ছে। সবচাইতে বড় ক্ষতি তারই হয়েছে। কথাগুলো এক মনে ভাবছে আরিফ। সবার জীবন একজনকে ঘিরে, একটা জিনিসকে ঘিরে, তা হলো ভালোবাসা। সাফা পরিবারকে ভালোবেসেছে, তাই স্যাক্রিফাইস করেছে। অব্র সাফাকে ভালোবেসেছে, সাথে তার ভাইকে সে বেশি ভালোবেসেছে, তাই তার জন্য সে নিজের ফিলিংস গোপন রাখতে চেয়েছে। আর বাকি রইল নিভ্র, যে সবচাইতে হতভাগা। সে নিজের সব উজাড় করে ভালোবেসেছে সাফাকে, কিন্তু পরিবেশ পরিস্থিতি তাকে কত কষ্ট দিয়েছে, কত দুঃখ দিয়েছে, যা তার প্রাপ্য ছিল না। ভাগ্য বলে একটা ব্যাপার আছে, যা সত্য। নিভ্রর ভাগ্য তেমনটাই করছে তার সাথে। নিভ্রকে বেঁধে দেওয়া হয়েছে। তার জ্ঞান আছে,
এবং মোটামুটি সুস্থ ফিল করছে। প্রকৃতপক্ষে তার মনটা বেশ ভালো এখন। সাফাকে তার মনের রানীকে পেয়ে গেছে বলে কথা। নিভ্র বেডের বালিশে ঠেস দিয়ে বসে আছে। পরিবারের সবাই, এমনকি সাফার বাবা ঝুমা, সবাই তার সাথে দেখা করছে, কিন্তু যাকে দেখার জন্য তার মন মরিয়া সে কোথায়? নিভ্র এদিক ওদিক চোখ বুলায়, কিন্তু সাফা কই? আরিফ হালকা হেসে বলে, স্যার দরজার দিকে তাকান। নিভ্র দ্রুত তাকালো। সাফা চোখ মুখ সব ফুলে আছে। কতটা কেঁদেছে নিভ্র না দেখলেও ঠিকই বুঝতে পেরেছে। সাফা এখনো ভেজা জামা পরে আছে। নিভ্রর মেজাজ গরম হয়, তবে সব টেস্ট করাতে কম করে হলেও 4-5 ঘন্টা লেগেছে। আর এখন রাত 12টার কাছাকাছি বাজে। নিভ্রর মনে হচ্ছে 2 বছরের সব কষ্ট সে ভুলে গেছে। সব স্বাভাবিক লাগছে তার। সাফার মাথায় হিজাব, এটা দেখে নিভ্রর কেন যেন খুব ভালো লাগছে। তার থেকে পালাতে নয়, অন্য কারণে এই হিজাব পরেছে সে, তা নিভ্র চট করে ধরে ফেলেছে। আরিফ একটা ছোট্ট কাশি দিয়ে রুম থেকে বেরিয়ে গেছে। সাফা এগিয়ে আসছে না, সাহস হচ্ছে না নিভ্রর পাশে বসার, চোখে চোখ রাখার। নিভ্র চোখ সরিয়ে সামনে তাকায়, তারপর বলল, ওখানেই দাঁড়িয়ে থাকবেন নাকি? সাফা চট করে মাথা তুলে তাকায়। আপনি করে কেন বলছে নিভ্র? তবুও সাফা এগিয়ে গেল, নিভ্রর পাশে দাঁড়ালো। বুকটা কাঁপছে। কত দিন, কত বছর পরে ভালোবাসার মানুষটাকে দেখছে। সেই চেনা মুখ, চিরচেনা সেই সবুজ চোখ, আর সেই ভালোবাসা ভরা চাহনি। সাফার কান্না ধীরে ধীরে বাড়ে। নিভ্র একবার তাকিয়ে চোখ সরিয়ে ফেলে। সাফার চোখ ভরা কান্না তার কখনোই ভালো লাগতো না, আর এখন তো আরো ভালো লাগছে না। মনে হয় মুহূর্তেই বুকে ব্যথা হয়। সাফা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। নিভ্র ধমকের সুরে বলে, বসার জন্য কি ইনভাইটেশন দিতে হবে? সাফা বসে পড়ে, কান্না থামছে না। নিভ্র বলে, তুমি আগের থেকে খুব সুন্দর হয়ে গেছো। সাফা নিভ্রর দিকে একবার তাকিয়ে আবার কান্নায় মন দেয়। নিভ্র নিজের মতো বলে, হিজাবে তোমাকে খুব সুন্দর লাগছে। সাফা অবাক নিভ্রর কথা শুনে। লোকটা কি এত কষ্ট, এত কিছু সব ভুলে গেল নাকি? তা না হলে এত স্বাভাবিক কেন? নিভ্র নিজের মতোই বলছে, আচ্ছা, হিজাব কেন পরো? আমার কাছ থেকে পালাতে চাও তাই, নাকি আমি ছাড়া তোমার চুল আর কাউকে দেখাতে চাও না, কোনটা? সাফার কান্নার বেগ আরও বাড়ে। নিভ্রর বিরক্তি লাগছে। সাফার কান্না এত কষ্টের ফল, সে এভাবে কান্না দেখার জন্য তো মরার মতো খুঁজে নাই, ভালোবাসার জন্য খুঁজেছে। আর সাফা সেই কেঁদে চলেছে। নিভ্র সাফাকে দেখিয়ে সিগারেট প্যাকেট থেকে একটা নিয়ে ধরায়। সাফার কান্না থেমে গিয়ে চোখ বড় বড় হয়ে গেছে। নিভ্র মনে মনে হাসে। সাফারও একটু দেখা উচিত, সে কেমন বিরহে কাতর ছিল। নিভ্র সিগারেট ফু দিয়ে উপরে ধোয়া ওড়াতেই সাফা দ্রুত বলল, আপনি সিগারেট খান? এইগুলো আপনার হার্টের জন্য ক্ষতিকর, ফেলে দেন। নিভ্র কিছু বলল, সে ফুপিয়ে চলছে। সাফা এবার সিগারেট টেনে ফেলে দেয়, কান্নায় ভেঙে পড়ে বলে, আমার জন্য আপনার এই অবস্থা, সব দোষ আমার, আমি আপনার যোগ্য না, কিছুতেই না। নিভ্র যেন রাগটা হঠাৎ করে বেড়ে গেল। কোথায় জড়িয়ে ধরবে, ভালোবাসার কথা বলবে, তা না যোগ্য অযোগ্য নিয়ে পড়ে আছে। নিভ্র উঠে বসে। সাফা নিচের দিকে তাকিয়ে বলতেই থাকে, আপনি আমাকে শুধু ভালোবেসেই গেছেন, বিনিময়ে শুধু কষ্ট আর কষ্ট পেয়েছেন। আমি আপনার পাশে বেমানান। আপনার আমাকে ভুলে গিয়ে নিজের মতো করে নতুন জীবন শুরু করা উচিত। আমি আপনাদের জীবনে না এলেই ভালো হতো। আমি একটা অভিশপ্ত পৃষ্ঠার আপনার জীবনের। কত এলোমেলো করে দিলাম আপনাকে, জানি এটার ক্ষমা নেই। আমি ক্ষমা চাইও না, শাস্তি দেন, তা না হলে নিজেকে ক্ষমা করতে পারবো না। আপনার মতো মানুষের পাশে আমার অস্তিত্ব নেই। আপনার ভালোবাসার গভীরতা আমি বুঝলাম না, সব দোষ আমার। সাফা আর্তনাদ করে কেঁদে ওঠে। বাঁধ ভাঙা কান্নার স্রোতে সে ভেঙে পড়ে। নিজেকে বড্ড অপরাধী লাগছে, বড্ড বড্ড বেশি। সাফার এমন বাঁধ ভাঙা কান্না আর ভিত্তিহীন কথা শুনে নিভ্র রাগ চরম পর্যায়ে যায়। রাগে তার মাথা ভন ভন করছে। আর সাফা, সে তার কান্না, অপরাধ বোধ সবই অব্যাহত রেখেছে। নিভ্র ভাবতে পারছে না একটা মেয়ে এত কান্না কিভাবে করতে পারে, তাও এত সময় ধরে। সেই সন্ধ্যা থেকে একভাবে কেঁদেই চলেছে। নিভ্রর মনে হচ্ছে মেয়ে জাতির প্রধান হাতিয়ার হলো তার কান্না।
যখন তখন শুরু করে দিতে পারে। নিভ্র তাকালো না সাফার দিকে, ধমকের সুরে বলল, চুপ করবা? সাফা তাও শুনল না, উল্টো আরো শব্দ করে কাঁদতে লাগলো। সে কেঁদেই চলেছে। নিভ্রর এবার মেজাজ চরম খারাপ। উঠে দাঁড়িয়ে নিভ্র রুমের জিনিসপত্র ভাঙচুর শুরু করছে। কাচের গ্লাস থেকে শুরু করে কাচের টি টেবিলের সব ছুঁড়ে মেরে ভেঙে দিচ্ছে। সাফার উপরের সব রাগ অভিমান নিভ্র এই বেচারা জিনিসগুলোর উপরে উড়িয়ে দিচ্ছে। সাফার কান্না এবার উড়ে গেছে। হাঁ করে নিভ্রর দিকে তাকিয়ে আছে সে। চোখে জমে থাকা পানি আপন গতিতে গড়িয়ে পড়ছে। নিভ্র জানালার পাশে ঝুলানো পর্দা টানতেই সাফা চেঁচিয়ে বলল, আল্লাহ, কি করছেন আপনি? এত উত্তেজিত হচ্ছেন কেন? আর এত রেগে আছেন কেন? নিভ্র কিছু বলল না, চোখ মুখ ফুলিয়ে টেনে পর্দা ফেলে দিল। সাফা হতভম্ব, কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। উঠে দ্রুত নিভ্রর সামনে গেল, নিভ্রকে থামাতে চাইল। নিভ্র কঠিন গলায় বলল, এখানে কি করছো? যাও, বসে বসে যোগ্য অযোগ্য নিয়ে কথা বলতে থাকো আর কাঁদো, যাও। সাফা পঞ্চবিমোহিত হয়ে বলল, কি হয়েছে আপনার? এভাবে পাগলের মতো করছেন কেন? আর আপনি অসুস্থ, এভাবে করলে আরো অসুস্থ হয়ে যাবেন। নিভ্র চেঁচিয়ে বলল। হলে হব, তোমার কি? বলেই নিভ্র লাল লাল চোখগুলো দিয়ে সাফার দিকে তাকালো। সাফা ভয়ে চুপসে গেছে, নিজের দোষ খুঁজতে শুরু করে। সে কি এমন করেছে তাই খুঁজে পাচ্ছে না। নিভ্র পাশে থাকা চেয়ারটা তুলতেই সাফা দু হাতে নিভ্রকে জড়িয়ে ধরে বুকে ঝাঁপিয়ে পড়ে। নিভ্র স্তব্ধ। হঠাৎ তার সারা শরীরে শীতল হাওয়া বয়ে গেছে। নিভ্র নিস্তেজ হয়ে গেছে। সব রাগ অভিমান বিরক্ত হঠাৎ করে ঠান্ডা বরফের মতো জমে গেছে। সাফা ঝাপটে আছে নিভ্রকে। কেঁদে কেঁদে নিভ্রর বুক ভাসিয়ে ফেলছে। নিভ্র এখনো জমে দাঁড়িয়ে আছে। তার এখন কেমন অনুভূতি হচ্ছে সে জানে না। কি নাম দেবে এই অনুভূতির তাও সে জানে না। তা শুধু সব থমকে দিতে ইচ্ছে করছে। মনে হচ্ছে সব সময় এভাবে থেমে থাক। সাফা সারা জীবন এভাবেই তার বুকে পড়ে থাকুক। সাফা নিভ্রর পিঠ খামচে কাঁদছে। ভাঙচুরের শব্দ শুনে অনেকেই এদিকে চলে এসেছে। নার্সদের বেশ অবাক লাগছে সব। এই লোকটা কি উন্মাদ? কথাটা তাদের মাথায় ঘুরে। অল্প বয়সী নার্সদের আফসোস হচ্ছে সাফাকে এভাবে জড়িয়ে ধরতে দেখে। আহ, তারাও যদি একটা সুযোগ পেত, কিন্তু কিছুই করার নেই। সবাই দরজার কাছে এসেই চলে গেছে আবার। নিভ্র এত সময়ের পরে এখন সাফাকে জড়িয়ে নিজের বাহুতে নিয়েছে। সাফার কান্নার গতি বাড়ে। নিভ্রর ভালোই লাগছে। তার মতে যত কিছু করার সে এই বুকে থেকেই করতে পারবে। সাফার শরীর কাঁপছে, গাল কান লাল হয়ে উঠেছে, হাত পা কাঁপছে। মানুষটা ছোঁয়া তাকে মিলিয়ে নিচ্ছে তার সাথে। অদ্ভুত সে অনুভূতি। এই মানুষটাকে পাওয়া তার কাছে একটি সময় অবিশ্বাস্য মনে হতো। আর আজ সে মানুষ তার এত কাছে, এতটা জড়িয়ে, এতটা আপন করে নিয়েছে তাকে। সাফা স্রোতের গতিতে কাঁদছে। এই তো সেই জায়গা, সেই নিরাপদ স্থান, সেই ভালোবাসা মাখানো আবেগ, সেই অনুভূতি, সেই প্রেমে মেখে আছে এই বুক। এই সেই মানুষ, এই তো এত কাছে, যার স্বপ্নে সে রাতের ঘুম বিলীন করেছে, যাকে দেখার আকুলতা তার চোখ জুড়ে, যার কথা ভেবে সমুদ্র বালিশ নদীকে সাক্ষী রেখে চোখের পানি বিসর্জন দিয়েছে। তার আপন, তার খুব কাছের মানুষ, তার ভালোবাসা এই লোক, এই মানুষ। তাদের বিচ্ছেদের অবসান কি এই মিলন? বিচ্ছেদের অবসান কি এভাবে হয়? তার অনুভূতি কি এমন? সহ্য করার ক্ষমতা কি হারিয়ে যায়? হয়তো এটাই বিচ্ছেদের অনুভূতি, এটাই ভালোবাসা, যা বিচ্ছেদে আরো মজবুত হয়। সাফার চোখ ব্যথা করছে, মাথা ছিঁড়ে যাচ্ছে, সব ঝাপসা হয়ে গেছে। তবুও সে শক্ত করে জড়িয়ে আছে। চারিদিকে সব নিশ্চুপ, কোনো শব্দ নেই। দুজনের নিঃশ্বাসেরও শব্দ যেন নেই। সাফা শব্দ করে কাঁদছে। নিভ্র সেই শব্দেরও প্রেমে পড়েছে। সত্যি কি কারো কাছে এত ক্ষমতা আছে যার সব জুড়েই প্রেমে পড়া যায়? নিভ্র দীর্ঘ প্রশান্তির শ্বাস নিয়ে মনে মনে বলে, আমার সাফারানির সে ক্ষমতা আছে। আল্লাহ তাকে সেভাবেই বানিয়েছে। আর আমি শুধু তার সবকিছুর প্রেমে পড়তে চাই, শুধু আমি। দুজনের মাঝে পিনপতন নীরবতা। কেউ কথা বলছে না। কিন্তু কেন? সাফা ভাবছে নিভ্র হয়তো চেঁচিয়ে ধমকাবে, কিন্তু কিছুই করছে না। সাফা তো এখনো কাঁদছে।
তাকে বকবে না। সাফা আরো শক্ত করে নিভ্রকে জড়িয়ে ধরে। নিভ্র সাফার হিজাবের উপর থুতনি রাখে, সাফাকে জড়িয়ে উপরে তুলে নেয়। সাফা এখন নিভ্রর কাঁধে মাথা রেখে কাঁপছে। নিভ্র ঠান্ডা গলায় শীতল কণ্ঠে ডাকে, সাফা রানী। সাফার সব জুড়ে শিহরণ বয়ে গেছে, ভিতরে সব নড়ে উঠেছে। কারো কণ্ঠ এতটা শীতল, এতটা মায়াবী, এতটা ভালোবাসায় মাখা হয় নাকি, যা নিজের ভিতরে সব নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে? নিভ্রর এই ডাকটা সাফার কাছে তেমনই মনে হচ্ছে। এই তো সেই ডাক, সেই ভালোবাসায় জড়িয়ে থাকা কণ্ঠ। সাফা ফুপিয়ে কেঁদে ওঠে। নিভ্রর চোখে পানি, মুখে হাসি, সেই পুরনো হাসি, সেই দীর্ঘ হাসি, বিলীন হওয়া হাসি। নিভ্র আর একটু শক্ত করে কোমর জড়িয়ে বলল, সাফা রানীর কান্না কি থামবে? সাফা নিভ্রর কাঁধে নাক ঘষে, চোখ ঘষে, জবাবে কিছু বলে না। নিভ্র এক হাতে কোমর ছড়িয়ে আর এক হাতে সাফার মাথায় হাত বুলিয়ে দেয়। সাফা তার পা ভাঁজ করে নিভ্রর গলা ছড়িয়ে নিভ্র চোখে চোখ রাখে। সবুজ চোখ, সেই ভয়ঙ্কর চোখ যা ঘায়েল করে মনের অতি প্রান্ত। দুজনের চোখ আবার একবার এক হয়, সেই পুরনো দিনের মতো। দুজনের জন্য ভালোবাসার কোনো অভাব নেই এই চোখে, এতটাই ভালোবাসায় ডুবা চোখ তাদের। সাফার নীলাভ চোখ পানিতে টইটুম্বুর হয়ে আছে, হালকা ঝাঁকিতেই তা গাল বেয়ে পড়ছে, সেই লাল গাল, সেই সাফা। নিভ্র সব কেমন যেন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। সত্যি কি সাফা তার বাহুতে, এইভাবে তার সামনে? সব কি সত্যি? আল্লাহ কি সত্যি তাকে আবার একবার সাফাকে কাছে পাওয়ার সুযোগ দিয়েছে? দিয়েছে। তার চাওয়ার জোরে আল্লাহ তাকে ফিরিয়ে দিয়েছে। নিভ্র সাফার গলায় না ঘষে, সাফা ভয়ঙ্কর মাত্রায় কাঁপে। আরো শক্ত করে কাঁধ চাপড়ে ধরে নিভ্রর। নিভ্র সাফার কপালে কপাল ঠেকায়। সাফা চোখ বুঝে নিভ্র ধরা গলায় বলে, ভালোবাসি সাফা রানী, খুব ভালোবাসি। এতটা ভালো আমি কখনো কোনোভাবে কোনো ব্যক্তিকে বাসতে পারিনি। তোমাকে ছাড়া দম বন্ধ হয়ে আসে আমার, তুমি অক্সিজেন আমার। তবুও ছেড়ে গেলে, একটুও কি মনে পড়েনি আমাকে? সাফার কান্না আবার বাড়ে, চিৎকার করে সে কাঁদে। কাঁদতে কাঁদতে বলে, আমার খুব কষ্ট হয়েছে, খুব খুব কষ্ট। আপনাকে ছাড়া আমি সত্যি ভালো নেই, আপনাকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না আমি। নিভ্র সাফাকে নিচে নামায়। বুক তার এখনো টান লাগে। সাফার গাল দুহাতে আঁকড়ে কপালে চুমু খায়। সে কখনো ভাবতেও পারেনি এই কপালে আবার তার ঠোঁট জোড়ার ভাগ বসাতে পারবে। নিভ্র মনে প্রাণে আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছে, তার কাছে ভাষা নেই। সাফাকে আবার জড়িয়ে বলল, তুমি চাইলেও আর হারাতে পারবে না, আমি হতেই দেব না। আমি স্বার্থপর, নিজের জন্য সব করতে পারি। তোমাকে ছাড়া বাঁচা মুশকিল, বাঁচতে চাই, তাই তোমাকে আমার চাই। সাফা জড়িয়ে ধরে, বলতে চায় আমি যাব না, কিন্তু পারে না। সাফার বাবার মুখে সব শুনে সবাই কিছু সময়ের জন্য স্তব্ধ হয়েছিল। পরিবারের দুই ছেলেই তাদের প্রিয়, কেউ কারো থেকে কম না। আর এই ঘটনার পিছনে তার চেয়েও কাউকে দোষ দিতে পারবে না। সবাই সবার জায়গায় ঠিক। অভ্র চাইলেই ভিলেন হতে পারত, কিন্তু সে হয়েছে ত্যাগী। এটাই ভালোবাসা, তার ভালোবাসা সবার ঊর্ধ্বে। সে ভাইকে বেশি ভালোবেসেছে, যা হয়েছে এতে তার কোনো দোষ নেই। তাই তার মাঝে অপরাধবোধ থাকাটা উচিত না, কিন্তু সে অপরাধ বোধে ভুগছে। সোফার এক কোণায় মায়ের কোলে মাথা রেখে সে কাঁদছে। তার খারাপ লাগছে, তার জন্য, শুধু তার জন্য তার ভাই এতদিন কষ্ট পেয়েছে, তার পরিবার কষ্ট পেয়েছে। সে এটা মানতে পারছে না। সবাই তাকে বুঝাচ্ছে এতে তার কোনো দোষ নেই, কিন্তু তার মন মানছে না। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।